আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ঠিক আছে কিনা আমাকে একটু জানিয়ে দিবা। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। ওকে, সো হোপফুলি সবকিছু দেখা যাচ্ছে। শিখো ব্যাক টু স্কুল 2026 প্রোগ্রামে তোমাদের জন্য কিন্তু দুইটা কোর্স একদমই ফ্রিতে আছে। একটা হলো স্পোকেন ইংলিশ কোর্স অ্যান্ড আরেকটা হলো প্র্যাকটিক্যাল এআই কোর্স। সো স্পোকেন ইংলিশ কোর্সটা কিন্তু আমাদের ডেইলি টু ডেইলি কনভারসেশন বলো বা তুমি কোনো প্রেজেন্টেশন দিচ্ছ, ন্যাচারালি অ্যান্ড কনফিডেন্টলি ইংরেজি বলার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বস্তা পচা গ্রামার রুলস দিয়ে কিন্তু না, আমরা ভিডিও পিডিএফ এর মাধ্যমে খুবই সহজে একদম প্র্যাকটিক্যালি শিখে যাব কিভাবে আমরা রেগুলারলি সহজে স্পোকেন ইংলিশ শিখতে পারি। এছাড়াও প্র্যাকটিক্যাল এর কথা যদি আমি বলি, এখন কিন্তু এআই এর যুগ। তুমি তোমার ক্যারিয়ারে গ্রোথ বলো বা যখন আমরা চ্যাট জিপিটিকে কোনো প্রম্পট দিচ্ছি কিভাবে আমরা আইডিয়া জেনারেট করার জন্য পিকচার বলো, ভিডিও বলো, যে কোনো কিছু সহজেই শেখার জন্য কিন্তু প্র্যাকটিক্যাল এআই কোর্স তোমার প্রত্যেকটি স্টেপেই কাজে লাগবে। সো খুবই গুরুত্বপূর্ণ দুইটা কোর্স, স্পোকেন ইংলিশ অ্যান্ড প্র্যাকটিক্যাল এআই, দুটোই ফ্রিতে পাওয়ার জন্য এখনই এনরোল করে ফেলো ব্যাক টু স্কুল প্রোগ্রাম 2026 এ। ওকে, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো ওকে, ফাইন। সো আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সবকিছু দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানিয়ে দিবা। আমরা আমাদের আজকের ক্লাস, আমরা ছোট্ট একটা প্রবন্ধ নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? ওকে, ভেরি গুড। তো আশা করি সবাই ভালো আছো, সুন্দর সুস্থ আছো। আজকে হচ্ছে আমাদের এইচএসসি বাংলা প্রথম পত্র। আমরা বাংলা প্রথম পত্রের আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের এই একটা প্রবন্ধ আছে এটা তো তোমরা হয়তো এটা অনেকে আগে পড়েছো, হুম, নতুন করে অনেকে পড়া শুরু করবো আজকে। সবার কাছে একটু মেইন বই থাকলে কিংবা বাংলা বাজ বই থাকলে আহ ধরতে পারো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, পাঞ্জাবিটা মানাইছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তো চলো আমরা তাহলে আজকে মোটামুটি ক্লাসের দিকে আগাইতে পারি। আমাদের আজকে ছোট একটা প্রবন্ধ পড়ানো হবে। প্রবন্ধটা হচ্ছে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, অর্থাৎ এইটা নিয়ে আজকের ক্লাসে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো। এটা হচ্ছে আমরা যারা লিখবো কিংবা যারা নতুন করে লেখক হতে চায় কিংবা কোনো একটা জিনিস লিখতেছে, লেখকদের আসলে কোন কোন পয়েন্ট গুলো খেয়াল রাখা উচিত, কি কি করা উচিত, কিভাবে লিখলে লেখার মান ভালো হবে। হ্যাঁ, এবং লেখার আগে অনেক সময় আমাদের টার্গেট থাকে কি, যে লিখে অনেক টাকা ইনকাম করে ফেলবো, বই বিক্রি করে কোটিপতি হয়ে যাব, লাখপতি হয়ে যাব। তো এই সব বিষয় নিয়ে লেখক এইটাতে খুব সুন্দর কিছু নতুন লেখকদের প্রতি কিছু অ্যাডভাইস দিয়েছেন। আমরা সেগুলো আজকের ক্লাসে জানার জন্য চেষ্টা করব। ওকে ওকে, সো আমরা আমাদের আজকের আলোচনায় যেতে পারি। আজকে আমাদের বাংলা ভার্স 6.0 কোর্সের সম্ভবত 13তম ক্লাস। তোমাদের আমাদের কোর্স নিয়ে তোমাদের কারো কোনো কিছু মানে কোনো সমস্যা হচ্ছে কিনা? ভালো তো অনেকের কাছে লাগতেছে, বাট টুকটাক কোনো সমস্যা হচ্ছে কিনা, তোমাদের কোনো পরামর্শ থাকলে তোমরা সেগুলো অবশ্যই দিবা। খালি স্যার ভালো হইতেছে, এই হইতেছে, সেই হইতেছে, বুঝতেছি, এটা না। মাঝে মধ্যে তো সমালোচনাও করতে হবে, তাই না? যে ভাইয়া করছে, এটা এইভাবে করলে আরো ভালো হয়, তাহলে তো আমি বুঝতে পারবো, তাই না? আমি তো বলছি যে কোর্সের শুরুতে যে তোমাদের যখন যে কোনো প্রবলেম, তোমরা ছোটখাটো একদম ছোট প্রবলেম যেটা তোমার চোখে ধরা পড়ছে, সমাধান আছে, আমাকেও তোমরা পরামর্শ দিতে পারো যে ভাই এইভাবে না পড়া ওইভাবে পড়ান। আর থাকে না, এক একজনের এক একটা মতামত তো থাকতে পারে। তো বোর্ডের উজ্জ্বলতা বেশি হয়ে গেছে, আমার উজ্জ্বলতা বেশির কারণে আজকে উজ্জ্বলতা দেখাচ্ছে বেশি, এটা হইতে পারে, তাই না? তো তোমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাদের কোর্সে? আসলে তোমরা যে উদ্দেশ্য নিয়ে তোমরা আমাদের কোর্সে ভর্তি হয়েছো, আমি কি আসলে তোমাদের সেই উদ্দেশ্যটা কি ফিল আপ করতে পারতেছি?
যেহেতু মোটামুটি দেখতে দেখতে আমাদের অনেকগুলো ক্লাসই তো হয়ে গেছে, তাই না? আজকে তো 13তম ক্লাস, তার মানে 12টা ক্লাস তোমরা অলরেডি করে ফেলেছো। তো তোমাদের সবকিছু ঠিকঠাক লাগতেছে কিনা? আমি তো সবসময় বলি যে তোমাদের এইচএসসির জন্য আমাদের এই বাংলা ভাষ কোর্সটা বেস্ট, মানে বেস্ট কোর্স। তুমি যদি অনলাইনে যদি কোর্স করতে চাও তাহলে এটা বেস্ট কোর্স। এখন এটা তো খালি মুখে বললে হবে না, তোমরা আসলে সেটা কতটুকু রিসিভ করতে পারতেছো, তোমাদের কাছে আসলে আমাদের কোর্সটা কতটুকু হেল্পফুল মনে হচ্ছে, বা যেই টাকাটা দিয়ে আসলে তোমরা কোর্সে এনরোল করছো সেই টাকা অনুযায়ী আমাদের সার্ভিস, আমাদের ক্লাস সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা একটু জানাও, ঠিক আছে? কোনো সমস্যা নাই ভাইয়া, আমি চাচ্ছি সমস্যাগুলো আসুক, তাহলে আমি সমাধান করতে পারবো আর কি। যদিও কোনো সমস্যা থাকার কথা না, তবুও সমস্যা মনে হতেই পারে। ভাই বাংলা প্রথম পত্র আগে শেষ করলে ভালো হয় না, এটা আসলে করবো না। তোমার কাছে মনে হইতে পারে বাংলা প্রথম পত্র আগে শেষ করলে, আরেকজনের কাছে মনে হইতে পারে বাংলা দ্বিতীয় পত্র শেষ করলে ভালো হয়। তো সবকিছু একসাথেই শেষ হবে। হ্যাঁ, দ্বিতীয় পত্র তো টপিক অনেক কম, এই জন্য দেখবে প্রথম পত্রের ক্লাস বেশি হয়। আমরা 200 নাম্বার পুরোটাই কমপ্লিট করবো ইনশাল্লাহ, ঠিক আছে? 200 নাম্বার পুরোটাই কমপ্লিট করবো ইনশাল্লাহ, ঠিক আছে ভাইয়া? এই গল্পটা কি ইম্পর্টেন্ট? এই যে অবশ্যই সবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এটা কিন্তু 25 ব্যাচে কিন্তু এটা ছিল না, আর এটা গল্প না, এটা কিন্তু প্রবন্ধ। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ, ভালো পড়ান আপনি। ওকে ভাই, উপসর্গ টপিকটা পড়িয়ে দিবেন প্লিজ, কিছুদিন পর কলেজে পরীক্ষা। আমি কিন্তু এটা কিন্তু নিষেধ করছি যে আমার কলেজে, তোমার কলেজের পরীক্ষার জন্য উপসর্গ পড়তে হবে, আরেকজনের কলেজের পরীক্ষার জন্য সমাস পড়তে হবে, আরেকজনের কলেজের পরীক্ষার জন্য আরেকটা পড়তে হবে। তো কাজে এটা তো কলেজ বেস না, এখানে হাজার কলেজের স্টুডেন্ট আছে। তোমার কলেজের হিসাবে তো আমাদের কোর্স চলবে না। আমাদের কোর্সের অলরেডি মডিউল দেওয়া আছে, সেই মডিউল অনুযায়ী প্রত্যেকটা ক্লাস হইতেছে, একদম মডিউলে যা আছে যেভাবে আছে ওটা পড়তেছে, ঠিক আছে? এই যে এটা কিন্তু কোনো প্রবলেম না ভাই। গন্তব্য কাবুল আগে পড়া আগে করালে ভালো হয়, এটা কিন্তু কোনো প্রবলেম না। এই যে কলেজে একজন বলছে গন্তব্য কাবুল আগে পড়ালে ভালো হয়, কলেজে এক্সাম, এটা তোমার কলেজে, এটা কিন্তু আমি অনেক আগেই বলছি। এটা এটা হাজার কলেজে হাজার স্টুডেন্ট, আমার তো হাজার স্টুডেন্টের কথা শুনে আমার কোর্স চালাইলে হবে না। আমার কোর্সের মডিউল দেওয়া আছে, সেই মডিউল অনুযায়ী যাবে। তরবারি বইটা এখনো পাইনি স্যার, তাহলে একটু আমাদের বন্দি পাঠশালায় ইয়েতে যোগাযোগ করো, বই চলে যাবে। সবাই কোর্সে এনরোল করছো মানে বই চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তো চলো আমরা তাহলে শুরু করে দিই। তো আগেই আমরা একটু প্রথমেই একটু হচ্ছে লেখক পরিচিতির দিকে একটু তাকাই। তো আমাদের লেখক পরিচিতি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি হচ্ছেন আমাদের এই প্রবন্ধটা লিখেছেন। তো এই প্রবন্ধটাতে আমরা যদি দেখি যে তিনি হচ্ছেন জন্মগ্রহণ করেছেন, এখানে দেওয়া আছে তার সম্পর্কে, কোথায় জন্মগ্রহণ করেছেন, কাঁঠালপাড়া গ্রামে, 24 পরগনা জেলায়, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম স্নাতকোত্তর, অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম স্নাতকোত্তর যিনি সম্পন্ন করেছেন তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, ঠিক আছে ভাইয়া, কোপ দিছি, বাংলা পরীক্ষায় সব কমন পড়ছে, গুড। এখনো সব ক্লাস করোই নাই, মাত্র ক্লাস হয়েছে 13টা, এর ভিতরে সব কমন পড়ে গেছে, ঠিক আছে ওকে। ভাইয়া বড় রুটিনটা দিলে ভালো হয়, 2-1 মাসের রুটিন, পুরো কোর্সের রুটিন দিয়ে দেওয়া হয়েছে। তোমরা অনেকে মডিউল পাও না, গ্রুপে গিয়ে মডিউল লিখে সার্চ দিলে মডিউলটা চলে আসবে, কোর্সের মডিউলটা। হ্যাঁ, আপনার ক্লাস না করলে বাংলা আসল রস বোঝা যায় না সেটা, আচ্ছা ঠিক আছে ওকে। তো চলো আমরা শুরু করে দিই। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা করতেছি। আমি জানি না যে তোমাদেরকে আসলে কতটুকু সার্ভিস দিতে পারতেছি, আমি মানে আমার জায়গা থেকে সবচেয়ে সবচেয়ে ভালো, সবচেয়ে বেস্ট যেটা আমি সেটা করতেছি। আমার আমার এই যে এখানে তোমরা 1600 স্টুডেন্ট ক্লাস করতেছো, এটা হয়তো কোর্স শেষ হইতে ওটা 2500-3000 স্টুডেন্টে চলে যাবে। 2500-3000 স্টুডেন্টের কাছে, তোমাদের কাছে আমি দায়বদ্ধ, তোমাদের কাছে আমি দায়বদ্ধ যে তোমরা যে আশাটা নিয়ে আসছো, ওই আশাটা আমি যাতে পরিপূর্ণভাবে ফিল আপ করতে পারি, এবং ওই আশার থেকেও প্রত্যাশার থেকেও যাতে তোমাদেরকে ভালোটা পড়াইতে পারি। আমি এটা বারবার বলছি, তুমি এখানে ক্লাস দায়বদ্ধ যে তোমরা যে আশাটা নিয়ে আসছো, ওই আশাটা আমি যাতে পরিপূর্ণভাবে ফিল আপ করতে পারি, এবং ওই আশার থেকেও প্রত্যাশার থেকেও যাতে তোমাদেরকে ভালোটা পড়াইতে পারি। আমি এটা বারবার বলছি, তুমি এখানে ক্লাসগুলো করলে অফলাইনে তোমার অন্য কোথাও তোমার দৌড়াদৌড়ি করা লাগবে না, তুমি শুধু এখানেই ক্লাসগুলো করো। হ্যাঁ, এখানেই ক্লাসগুলো করো, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা শুরু করি। তো আসো, তো দেখো, পেশা হচ্ছে তিনি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার আসে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি পেশায় কি ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন। দেখবা যে অধিকাংশ সাহিত্যিক পেশায় সাংবাদিক, কেউ শিক্ষক,
তো এটা পরীক্ষাতে আসতে পারে, হ্যাঁ, যে তিনি পেশা একজন, এবং তার ছদ্মনাম পরীক্ষাতে প্রশ্ন আসবে। উত্তর হচ্ছে কমলাকান্ত। ছদ্মনামটা কি? ধরো আমি আমার নাম গোপন করে, আমি আমার নাম, নিজের আসল নাম, আমার বাপ মা আমার নাম রাখছে মাকসুদুর রহমান তানভীর, আমি তানভীর না দিয়ে আমি একটা বুজুং বাজুং একটা নাম দিয়ে একটা সাহিত্য লিখতেছি, একটা লেখা লিখছি, তো ওইখানে আমি আমার যেই নামটা ব্যবহার করছি ওটা হচ্ছে ছদ্মনাম। এটা হচ্ছে কি কমলাকান্ত। অর্থাৎ ছদ্ম মানে কি, মানুষ বলে না ছদ্মবেশী, মানে আসল নাম নকল করে না রেখে যখন দেশ, তখন সেটা হচ্ছে আচ্ছা। এবার আসো, এরপর হচ্ছে জনক, সার্থক বাংলা উপন্যাস। তিনি হচ্ছে সার্থক বাংলা উপন্যাসের জনক। আমি এখানে একটা কথা বলি, একজন একটা কমেন্ট করছে যে ভাই রেকর্ডেড ক্লাসগুলো সিরিয়ালি দেওয়া আছে, রেকর্ডেড ক্লাসগুলো সিরিয়ালি দেওয়া আছে। এই ধরনের প্রবলেম মনে হলে ডিসকাশন গ্রুপে পোস্ট দিও, তাহলে সলভ করে দিবে। হ্যাঁ, সবগুলো দেওয়া আছে। আচ্ছা, ওয়েবসাইটেও আছে, গ্রুপেও আছে, সব রকম আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো যে তিনি হচ্ছেন সার্থক বাংলা উপন্যাসের জনক। এখানে তোমাদেরকে একটু জিনিস বলে রাখি, বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস লিখছে প্যারীচাঁদ মিত্র, আলালের ঘরে দুলাল। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল। এই আলালের ঘরে দুলালটা কিন্তু মানে সার্থক উপন্যাস না। ধরো আমি একটা গল্প লিখলাম, হ্যাঁ, একটা গল্প লিখলাম, ধরো গল্পের নাম হচ্ছে প্রিয়তমা। এখন দেখো এই যে আমার এই গল্প, এটা হচ্ছে প্রিয়তমা, এটা আমি ধরো প্রথম গল্প লিখলাম। এখন এই যে প্রিয়তমা গল্পটা লিখলাম, এই প্রিয়তমা গল্পটা দেখা গেল যে মানের দিক থেকে ওরকম না, ঠিক আছে। তো তাহলে দেখো আমি হচ্ছে প্রথম গল্প লিখছি, তার মানে আমি হচ্ছে গল্পের জনক। একটু ভালো করে খেয়াল করো, আমি কি, আমি হচ্ছে গল্পের জনক, তাই না? আমি হলাম গল্পের জনক। এখন আমার এই প্রিয়তমা গল্পটা খুব বেশি ভালো হয় নাই, মানে একটা গল্প আসলে যেই স্ট্যান্ডার্ডটা ফলো করা দরকার ওটা আমি ওভাবে করি না। তো আমার পরে আরেকজন লিখছে, তিনি আরেকটা গল্প লিখছে, তিনি একটা গল্প লিখছেন, যে গল্পের নাম হচ্ছে, ধরো আমি দিলাম যে ভুতুরে, হ্যাঁ, একটা গল্প লিখছে যে ভুতুরে। তো এই গল্পটা সার্থক হয়েছে, অর্থাৎ আমার এটা মানের দিক থেকে সার্থক না, এটা সার্থক হয়েছে। তো যে এই যে প্রথম সার্থক গল্পটা লিখছে, তিনি হচ্ছে প্রথম সার্থক গল্পের রচয়িতা, আর আমি যে প্রথম লিখলাম আমি হচ্ছে প্রথম গল্পের রচয়িতা। তাহলে যদি বলা হয় যে বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাসের জনক, উত্তর হচ্ছে এই যে বঙ্কিমচন্দ্র, আর তার উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট। আচ্ছা, উপাধি আর ছদ্মনামের ভিতরে পার্থক্য জানো? যেমন রবীন্দ্রনাথকে আমরা, নজরুলকে আমরা বলি বিদ্রোহী কবি, এটা হচ্ছে তার উপাধি। উপাধি কিন্তু কেউ না কেউ একজন দেয়। উপাধি হচ্ছে যখন আমাকে কেউ বললো বস, তা আমি 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 কি নিজেকে নিজে বস বলতে পারি? বলতে পারি না। আমাকে কেউ বললো বস, তার মানে বস হচ্ছে আমার উপাধি। আমার কি উপাধি? আমি আমার নাম গোপন রেখে আমি একটা নাম দিই, আমি আমার একটা নাম দিয়ে লিখলাম, ওটা হচ্ছে আমার ছদ্মনাম। আচ্ছা, এরপর হচ্ছে পত্রিকা সম্পাদনা। তিনি হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায় সম্পাদনা করতেন। মনে রাখবা, বতে বঙ্কিম, বতে বঙ্গদর্শন। কোন সাহিত্যিক কোন পত্রিকা সম্পাদনা করে, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? ওকে, ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? ওকে, ওকে, ফাইন। তাহলে এখানে হচ্ছে আমাদের লেখক সম্পর্কে প্রাথমিক যে আলোচনা সেখানে আমরা গেলাম। এরপর আসলে এখানে হচ্ছে লেখকের সাহিত্যকর্ম দেওয়া আছে। প্রবন্ধর ভিতরে লিখেছেন কৃষ্ণ চরিত্র, লোক রহস্য, কমলাকান্তের দপ্তর, সাম্য, বিজ্ঞান রহস্য, বিবিধ প্রবন্ধ। এগুলো হচ্ছে লেখকের প্রবন্ধ। আর তার উপন্যাসের ভিতরে রয়েছে কি রাজ সিংহ, ঠিক আছে। এবং এটা হচ্ছে একটা ঐতিহাসিক উপন্যাস। ঐতিহাসিক উপন্যাস মানে কি, যেগুলো ইতিহাসের কোন একটা বিষয় নিয়ে লেখা হয়। এরপর রয়েছে কি সীতারাম, সীতারাম হচ্ছে তার সর্বশেষ উপন্যাস। এরপর হচ্ছে কোপালকুণ্ডলা। এই যে কোপালকুণ্ডলা আছে, এই কোপালকুণ্ডলা উপন্যাসে হচ্ছে, এই কোপালকুণ্ডলা উপন্যাসের নায়িকার নাম হচ্ছে কোপালকুণ্ডলা। ওকে, তো এখানে দেখা যায় কোপালকুণ্ডলা সে বনে বনে মানুষ হয়েছে, মানে বনে বনে সে বড় হয়েছে, বনের মধ্যে থাকতো। ওকে, তো তার সাথে ঘটনা, এটা হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাস হিসাবে ধরা হয় কোপালকুণ্ডলা উপন্যাসকে, বুঝছো? তো এইটা, এরপর হচ্ছে আনন্দমঠ, এরপর হচ্ছে কৃষ্ণকান্তের উইল, এরপর হচ্ছে চন্দ্রশেখর, ইন্দিরা, মৃণালিনী। ওকে, এরপর হচ্ছে বিষবৃক্ষ, দেবী চৌধুরানী, রজনী। দুর্গেশ নন্দিনী হচ্ছে প্রথম সার্থক উপন্যাস। ওই যে বললাম না, বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাসের জনক বঙ্কিম, প্রথম সার্থক উপন্যাস হচ্ছে এই যে দুর্গেশ নন্দিনী। আর কাব্যগ্রন্থের গুলোর ভিতরে রয়েছে কি ললিতা তথা মানস, এটা হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ। এগুলো মোটামুটি পড়লে হয়ে যাবে লেখক পরিচিতিতে, এগুলো তোমরা একটু টাচ দিয়ে রেখো। তো এখন আসো এই যে বাংলার নব্য লেখক দিগের প্রতিনিবেদন, এখানে হ্যাঁ এগুলো মুখস্থ করতে হবে, এগুলো পড়ে রাখতে হবে আর কি। তো এটা হচ্ছে প্রথম প্রকাশিত হয় প্রচার নামে একটা পত্রিকা, এই প্রচার পত্রিকাতে এটা প্রথম প্রকাশিত হয়। অর্থাৎ এই যে
বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এটা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত? উত্তর হচ্ছে প্রচার। তারপর হচ্ছে এটা বিবিধ প্রবন্ধ নামক প্রবন্ধতে এটা কি করা হয়? অন্তর্ভুক্ত করা হয়। তাহলে এটা যদি বলা হয় যে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এই প্রবন্ধটা প্রথম কোন কোন প্রবন্ধ, এই প্রবন্ধটা কোন প্রবন্ধ থেকে সংকলন করা হয়েছে? উত্তর হচ্ছে বিবিধ প্রবন্ধ। উত্তর কি? উত্তর হচ্ছে বিবিধ প্রবন্ধ। সালগুলো মনে রাখতে পারলে পারবা, নাইলে নাই, ছেড়ে দিবা। আচ্ছা, এইবার আসো আমরা মূল কথাবার্তা, যদি আমি তোমাদেরকে আগে একবার বলেছি, বুঝতে পারতেছো? বাংলার নব্য, নব্য মানে হচ্ছে নতুন, নব্য মানে কি? নতুন, ঠিক আছে। আর লেখক দিগের মানে হচ্ছে লেখকদের প্রতিনিবেদন, অর্থাৎ যারা নতুন লেখক, যারা নতুন করে লেখা শুরু করতে চায়। কপালকুণ্ডলা সিরিয়াল দেখেছি স্টার জলসায়, তাই স্টার জলসা আছে? আমি তো আসলে জানি না যে এটা আসলে মূল ঘটনা। তাই স্টার জলসা আছে? আমি তো আসলে জানি না যে এটা আসলে মূল ঘটনাটা কি, মূল ঘটনাটা কি ওটা আসলে জানি না, যে কপালকুণ্ডলার মানে স্টার জলসাতে কি কি দেখাইছে, বাট মূল ঘটনাটা কি ওইটা স্টার জলসাতে আসলে কোন ঘটনা ওইটা আমি জানি না, নাকি নামে ওইটাও জানি না। ঠিক আছে, ভাই নোট করতে হবে কি না? ফার্স্ট পেপার কবিতা ছাড়া গদ্য পদ্য প্রবন্ধ এগুলো নোট করা লাগবে না, বাংলা বাজ বই থাকলে ওটা সাথে নিলেই হবে। তো এখানে আমরা একটু মূল ভাবের দিকে যদি যাই, যে খ্যাতি বা অর্থের উদ্দেশ্যে লেখা নয়, ওই যে লিখে ভরপুর টাকা ইনকাম করে ফেলবো এই উদ্দেশ্যে লেখা যাবে না। লিখতে হবে মানুষের কল্যাণ সাধন কিংবা সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়। অভিপ্রায় মানে হচ্ছে উদ্দেশ্যে বা ইচ্ছায়। তার মানে কি? অর্থাৎ লিখে অনেক টাকার মালিক হয়ে যাব এরকম না। লিখতে হবে কিভাবে? লিখতে হবে যে মানুষের কল্যাণ সাধনের জন্য, দুনিয়া হবে কিভাবে? লিখতে হবে যে মানুষের কল্যাণ সাধনের জন্য। দুনিয়াতে যত বড় বড় যারা লেখক হয়েছে, কারো মাথায় এই চিন্তা ছিল না যে আমি লিখে অনেক টাকার মালিক হবো, এই চিন্তা কারো মাথায় ছিল না। আমি এই যে তোমরা যে আমার বাংলাভাষ বই পড়ো, বাংলাভাষ বই লেখার আগে আমি কখনো আমার মাথায় এটা আসেই নাই যে আমি এই এই বইটা থেকে অনেক টাকা ইনকাম করব, এই চিন্তা আমার মাথায় আসে না। বই ভালো, লেখা ভালো, সহজ করে লিখছি, এখন টাকা ইনকাম হইতেছে না। তো কাজে লেখার আগে এইটা চিন্তা করা যাবে না যে লিখে অনেক টাকার মালিক হয়ে যাবো। হ্যাঁ, বঙ্কিমচন্দ্রের মতে অসত্য, নীতি নৈতিকতা বিরোধী কিংবা পরনিন্দার উদ্দেশ্য প্রণোদিত বা স্বার্থতাড়িত লেখা পরিহার করা বাঞ্ছনীয়। অর্থাৎ অসত্য, মিথ্যা একটা জিনিসকে আমি আমার লেখার মধ্যে তুলে দিলাম। আমাদের স্বাধীনতার সময় অনেক বই আছে যেগুলোতে পলিটিক্যাল কারণে, রাজনৈতিক কারণে, স্বাধীনতার আসল যে ঘটনা, ওই ঘটনাটাকে তারা কি করছে, পলিটিক্যাল কারণে নিজের দল মত এগুলোর প্রায়োরিটি দিতে গিয়ে সত্যটাকে কি করছে, তারা মিথ্যা বানাই দিছে। নীতি নৈতিকতা বিরোধী লেখা লেখা যাবে না, নীতি নৈতিকতা বিরোধী। আমি এমন একটা গল্প লিখলাম, আমি এমন একটা কবিতার বই লিখলাম যে কবিতাতে প্রেমের কবিতা ঠিক আছে কিন্তু প্রেম নাই, আছে অশ্লীলতা কবিতার মধ্যে, মন নয় তোমার শরীর ছুতে চাই। তো নীতি নৈতিকতা সম্পূর্ণ লেখা লিখতে হবে। আছে না আমাদের অনেক কবিরা, আছে না আমাদের অনেক কবিরা কবিতা লিখে মন নয় শরীর ছুতে চাই। এখন শরীর ছোঁয়ার কি উদ্দেশ্য? তার মানে এটা নীতি নৈতিকতা বিবর্জিত, এই ধরনের লেখা লেখা যাবে না। কবিতার বই লিখতে গিয়ে, প্রেমের কবিতা লিখতে গিয়ে যদি উস্কাই দাও, হ্যাঁ, যে ভরপুর প্রেম করো, আরো যা যা আছে সব করিয়া ফেলো, সমস্যা নেই, তাহলে তো হবে না। এই ধরনের লেখা লেখা যাবে না। পরনিন্দার উদ্দেশ্যে লেখা যাবে, লিখলাম লেখার মধ্যে আরেকজনের খালি গালাগালি করলাম, আরেকজনের ইচ্ছা মতো বকলাম, তার সমালোচনা করলাম, পরনিন্দা, এটা করা যাবে না। তিনি বলতে চান নতুন লেখকরা কিছু লিখে তাৎক্ষণিকভাবে না ছাপিয়ে কিছুদিন অপেক্ষা করে পুনরায় পাঠ করলে লেখাটি সমৃদ্ধ হয়ে উঠবে। যার যে বিষয়ে অধিকার নেই সে বিষয়ে লেখার চেষ্টা যেমন অনুচিত, তেমনি লেখার বিদ্যা জাহির করা প্রবণতাকেও তিনি নিন্দনীয় বলে মনে করেছেন। এখানে অনেকগুলো ব্যাপার আছে। লিখে তাৎক্ষণিক লেখা ছাপাই ফেলবো। প্রত্যেক বছর যখন বইমেলা আসে, বইমেলা আসলে কি দেখা যায়? বইমেলা আসলে দেখা যায় একজন লেখক 4-5টা বই একসাথে বাই করে। কেমনে ভাই? 4-5টা বই এক বছরের ভিতরে কি লেখা সম্ভব? তো লিখে কি করে এটা দেখে না, যা লিখছে তা দিয়ে এটাতে ছাপাই দিতেছে না। তুমি যখন লেখা লিখবা, বারবার যখন ওটা যখন পড়বা, তখন ওই ভুলগুলো তোমার চোখের সামনে ভাসবে, ওইটা তোমাকে করতে হবে। এরপর বলছে যে যেই বিষয় যার অধিকার নেই সে সেই বিষয় লেখা। এখন ধরো আমি পড়াই বাংলা, এখন আমি যদি ইংরেজি কবিতার বই বাইর করি তাহলে কি এটা হবে বলো? আমি পড়াই বাংলা, আমি যদি বিজ্ঞানের বই বাইর করি এটা হবে? এই বিষয়ে আমার অধিকার মানে জ্ঞানের অধিকার আছে না।
এই বিষয় তো আমার কি নাই, এলএম নাই। তো যে বিষয় তোমার এলএম নাই সে বিষয় লিখতে, তুমি সারা বছর করো ভন্ডামি, বইমেলা আসলে তোমার বই বাইর হয়ে যায়। তোমার কাম অন্যটা, তুমি প্রতি বছর বইমেলা আসলে তুমি অমুক বই বাইর করো, তমুক বই, তাহলে তোমার লেখার মান ভালো হবে না, স্বাভাবিক। এটা তো স্বাভাবিক। আমি একটা বাংলা একটা টপিকের উপর লিখলে যে লেখাটা লিখতে পারবো, যে সারা জীবন বাংলা বই ধরেও নাই, ওই ওই টপিকের উপর লিখলে কি সেম হবে? হবে না। এখন আমি মনে করো বায়োলজি জীবনে পারি না, বুঝি না, এখন আমি 2 কলম পড়াশোনা করে আমি যদি বলি না বায়োলজি বই আমি লিখে ফেলবো, আমার পক্ষে কি সম্ভব? বলো, তখন কি ভালো হবে? ভালো হবে না। দেখি সম্ভব? সম্ভব না। কথা বুঝছো? তার মানে এইটা এটা করা যাবে না। এরপর বলছে লেখে নিজেকে জাহির করা যাবে না, যে আমি লিখছি আমার বই সেরা, এই জাহির করার প্রবণতাটা আনা যাবে না। ওই যে দেখবা যে অনেক সময় লেখক নিজেরা বই বাইর করে বলে যে এই মানে এই বই পড়লে আর মানে অনেক কিছু, নিজের ঢোল নিজে পিটানো, এই যেটা আমি একেবারেই পারি না, তোমরা খুব ভালো করে জানো, এই জায়গাতে আমি খুবই অনভিজ্ঞ। এটা করা যাবে না। এরপর হচ্ছে যে বলছে সারল্যকে তিনি সকলের অলংকার বলে মনে করেন, অর্থাৎ লেখার জন্য লেখা ভালোভাবে মানে লেখার মান ভালো করার জন্য সহজভাবে লিখতে হবে। কঠিন ভাষায় লিখলে লেখা ভালো হবে না, পাঠক সেটা পছন্দ করবে না। তো অনেকগুলো দিক নির্দেশনা তিনি দিয়েছেন, বুঝতে পারতেছো মূল ভাবটা পড়ে। এখন অনেকগুলো শব্দার্থ এখানে আছে, শব্দার্থগুলো যখন আমি পড়াবো তখন হচ্ছে আমি শব্দার্থগুলো বলে দিব, স্লাইডে দেওয়া আছে, তোমরা পড়ে নিবে। তো লেখক এখানে মোট 13টি বা অনেকে বলেন 12টি, এক এক জায়গায় এক একটা, হোয়াট এভার, বাট আমরা 13টাই পড়বো। 13টা পয়েন্টে তিনি হচ্ছে নতুন লেখকদের প্রতি তিনি কিছু উপদেশ দিয়েছেন। আমরা সেই উপদেশগুলো আজকের ক্লাসে জানার জন্য চেষ্টা করব। এখানে পয়েন্টগুলো পয়েন্ট আকারে দেওয়া আছে, এন্ড এখানে হচ্ছে ব্যাখ্যা দেওয়া আছে। তো ব্যাখ্যাটা আমি মুখে বলেই দিব, তাহলে তোমাদের আর বুঝতে সমস্যা হবে না। হ্যাঁ, ঠিক আছে। এটা মূল গল্প। বইয়ের সাথে বাংলাবাজ বইয়ের মিলছে না, বইয়ের সাথে বাংলাবাজ বইয়ে সেও মিলছে না। কেন মিলবে না? এই যে দেখো এখন থেকে মিলবে। ঠিক আছে, ওকে। এটা মূল ভাব আর কি, এটা মূল, যে আগে যেটা পড়াইছে ওটা হচ্ছে মূল ভাব, এখন থেকে হচ্ছে মূল আলোচনা, এখন থেকে মিলবে। হ্যাঁ, আচ্ছা, তো চলো আমরা দেখি। তো বলছে যশের জন্য লিখিবেন না, যশ মানে হচ্ছে খ্যাতি। ওই যে যশের জন্য লিখে অনেক বিখ্যাত হয়ে যাব, লিখে হুমায়ুন আহমদ হয়ে যাব। হুমায়ুন আহমেদ হওয়া কি সম্ভব? বলো, মানে সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু আমি যদি লেখার আগেই যদি চিন্তা করি যে আমি লিখে হুমায়ুন আহমেদের মতো হয়ে যাব, তাহলে এটা তো হয় না। তো এই এই কাজ করা যাবে না। লিখে রবীন্দ্রনাথ হয়ে যাব, লিখে নজরুল হয়ে যাব, শরৎচন্দ্র বঙ্কিম, মানিক বন্দ্যোপাধ্যায় হয়ে যাব, এই 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 চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। দুনিয়াতে যেই কাজই তুমি করতে চাও, প্রত্যেকটা কাজ লেখার আগে লিখে ওই করে ফেলবো, এই কাজ করো, ওইটা করে ফেলবো, এইটা এইটা কখনো উদ্দেশ্য নেই। এই কাজ করে আমি ভালো কিছু করব, আমি ডাক্তার হই, বিশাল বড় ডাক্তার হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, ত্যান হয়ে যাব। আমি ডাক্তার হই, অমুক ডাক্তারের ভাত মাইরে দেবো, তাহলে তোমার দিয়ে কিছু হবে না। আমি মাস্টার হই, অমুক মাস্টারের ভাত মাইরে দেবো, তাহলে কিছু হবে না। আমি মাস্টার হয়ে ভালো কিছু করব, ভালোভাবে মানুষজনকে শিখাবো। আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করব, তাহলে আমার ভালো ডাক্তার হতে পারবো। আমি যদি মাস্টার হওয়ার আগেই যদি আমার যদি টার্গেট থাকে আমি এই মাস্টারের ভাত মেরে দেবো, তাহলে হবে না। হবে। আমার এক স্টুডেন্ট ছিল, তো রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। ইন্টারে যখন থাকতো, ইন্টারে এইচএসসিতে আমার কাছে পড়ছে, পইরা আমার মেসেঞ্জারে সব সময় আমার স্যার গুরু গুরু বইলা, সে বাংলা নাকি তার অনেক ভালো লাগে, আমার কাছে পড়িয়া সে বাংলার ফিল পাইছে। ওকে, ফাইন। এডমিশন আমার কাছে পড়ছে, পড়ার পর রাজশাহীতে চান্স পেয়েছে, রাজশাহীতে চান্স পাওয়ার পর বাংলা সাবজেক্ট পাইছে, সে বাংলাতে ভর্তি হয়েছে, ফাইন। এই ছেলে কয়দিন যাওয়ার পর দেখি যে আমার পোস্টের কমেন্টে আইসা সে আমার ইয়ে করে যে আমি নাকি টিচার হিসেবে, তখন অলরেডি সে রাজশাহীতে পড়ায়, আমি নাকি টিচার হিসেবে কোনো টিচারই না, পোলাপাইন নাকি খালি আমার চেহারা দেখা, আমার ফানি ভিডিও দেখা, ভাইরাল ভিডিও দেখে নাকি আমার কোর্সে ভর্তি হয়। এই ধরনের একটা মন্তব্য সে করছে। এখন এখন ধরো সে কি কখনো আমার জায়গায় আসতে পারবে? ইম্পসিবল, কখনোই পারবে না, তাই না? কারণ সে ওই জায়গাটা আসার আগেই তার টার্গেট, সে অন্যের ভালো সে সহ্য করতে পারে না, তার মানে হবে না। তাহলে এখানে যে জিনিসটা বলছে যশের জন্য লিখবেন না, তাহলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। ওই যে লিখা অনেক কিছু করে ফেলবো, অনেক বিখ্যাত হয়ে যাবো, এইটা যখন করব তখন আমি খ্যাতিও, যশও আমার হবে না, মানে আমি বিখ্যাত হইতে পারবো না, খ্যাতিও আমার হইবে না, আর আমার লেখার মানও ভালো হইবে না। এর বলছে লেখা ভালো হইলে যশ আপনি আসবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। লেখা, তুমি যদি ভালো লেখো তাহলে তুমি এমনিতেই বিখ্যাত হবা। তুমি ভালো পড়াইলে
এমনিতেই তোমার কোর্সে পোলাপাইন ভর্তি হবে, তুমি ভালো পড়াইলে পোলাপাইন তোমার খুঁজে বাইর করবে, মঙ্গল গ্রহে থাকলেও খুঁজে বের করবে। আর তুমি যদি ভালো না পড়াও তাহলে তুমি বিখ্যাত হইতে পারবে না, তোমার পড়ানোর স্কিলে ভালো হবে। মানে জিনিসটা আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে দিয়ে অনেকগুলো উদাহরণ দিয়ে দিয়ে বুঝাচ্ছি। তার মানে লেখক এখানে কি বললেন, প্রথম কথা হচ্ছে খ্যাতির জন্য লিখবো না, লিখে অনেক বড় বিখ্যাত হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, ত্যান হয়ে যাবে, এই কাজ করা যাবে না। যদি এটাই যদি উদ্দেশ্য থাকে তাহলে বিখ্যাত হইতে পারবে না, লেখা এটাই যদি উদ্দেশ্য থাকে তাহলে বিখ্যাত হইতে পারবে না, লেখাও জঘন্য হবে, লেখাও কি হবে, জঘন্য হবে। ওকে, তাহলে প্রথম পয়েন্ট কি বুঝতে পারছো বলো তো? এখানে দেখো ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যা আমি তো মুখে বলেই দিলাম, এটা তোমাদের কাছে যখন স্লাইড চলে যাবে তখন তোমরা পড়ে নিও। হ্যাঁ, ঠিক আছে, ওকে, বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? প্রথম পয়েন্ট কি ক্লিয়ার? ওকে, এরপর আসলে আমরা পরের পয়েন্টে যাই। পরের পয়েন্টে যাওয়ার আগে আমরা কিছু কোশ্চেন সলভ করি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে কিসের জন্য লিখতে নিষেধ করেছেন? তো বলো তো বঙ্কিমচন্দ্র কিসের জন্য লিখতে নিষেধ করেছেন? কিসের জন্য লিখতে নিষেধ করেছেন বলো? কিসের জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিসের জন্য লিখতে নিষেধ করেছেন? বড় হওয়ার জন্য, যশের জন্য নিষেধ করেছেন। এখানে বলছে নিষেধ করেছেন, তাহলে কিসের জন্য নিষেধ করছে বলো তো? তিনি নিষেধ করছেন যশের জন্য লিখবেন, অর্থাৎ বিখ্যাত হয়ে যাব, খ্যাতি অর্জন করব, এটার জন্য লিখবেন না। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের খ। রাইট অ্যান্সার কি খ। ওকে, দেখো অনেকে বললো বিখ্যাত হওয়ার জন্য, বাট আমাদের প্রবন্ধে কিন্তু শব্দটা ছিল যশের জন্য, সো এটাই হচ্ছে রাইট অ্যান্সার, খটা রাইট অ্যান্সার। হ্যাঁ, যশের জন্য লিখবেন না, যশ মানে কি, খ্যাতি। আচ্ছা, এরপর দেখো আমাদের 2 নম্বর পয়েন্ট বলছে টাকার জন্য লিখিবেন, লিখে অনেক টাকা ইনকাম করবে, ভরপুর টাকা ইনকাম করব, এই চিন্তা জীবনে করা যাবে না। আমার অনেকগুলো বই আছে, আমার অনেকগুলো বইয়ের ভিতরে অনেক বই আছে যেগুলো খুব ভালো চলে। আমার এইচএসসির বই আছে, অ্যাডমিশনের বই আছে, জবের বই আছে, এছাড়া আরো অনেক ক্যাটাগরির বই আছে। এখন আমার অনেক বই এমন হয়েছে যে আমি লিখছি কিন্তু বইটা আসলে মার্কেট ওরকম চলে নাই। আমি দেখা গেল যে একটা বইয়ের পিছনে 5 লাখ টাকা খরচ করছি, আমার 3 লাখ টাকা উঠছে, 2 লাখ টাকা আমার লস। তা আমার টার্গেট এটা ছিল না যে আমি এখান থেকে, আমি কিন্তু জানতাম না যে আমার এত টাকা লস হবে, বাট হয়ে গেছে। তো লেখার আগে যদি এটা চিন্তা থাকে যে টাকার জন্য লিখবো, তাহলে এটা লেখক নিষেধ করছেন। তো বলছে ইউরোপে এখন অনেক লোক টাকার জন্য লিখে। হ্যাঁ, ইউরোপে এখন লেখাটা একটা পেশা, লিখে অনেক মানুষ অনেক টাকা ইনকাম করে। এটা আমাদের দেশে না। এটা কোন দেশের কথা বলছে? ইউরোপের কথা বলছে। এবং টাকাও পায়, লেখাও ভালো হয়। হ্যাঁ, ইউরোপের প্রেক্ষাপটে এটা ঠিক যে টাকার জন্য লিখে, তারা ভালো করে ডেডিকেশন দেয়, ভালো লিখে, সেখান থেকে টাকাও ইনকাম করে। কিন্তু আমাদের এখনো সেই দিন হয় নাই। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলেই লোকরঞ্জন প্রবৃত্তি বলে হইয়া পড়বে। অর্থাৎ আমরা যদি এখন যদি অর্থের জন্য লিখি, অর্থাৎ এখন আমরা যদি ভালো লিখবো এই চিন্তার থেকে আমাদের মাথায় যদি এটা থাকে যে আমরা লিখে টাকা ইনকাম করবো, তাহলে সেটা লোকরঞ্জন হয়ে যাবে। দেখা গেল যে লেখার মূল যে জিনিস সেটা আসবে না। মন থেকে একটা জিনিস লিখলে, তুমি একজনকে ভালোবাসো, তুমি তোমার মাকে ভালোবাসো, তুমি তোমার মাকে ভালোবেসে তুমি যে কবিতাটা লিখবা, ওই কবিতাটা যেমন হবে। আর তুমি যদি চিন্তা করো যে আজকের মধ্যে আমি আমার মায়ের জন্য একটা কবিতা লিখে আমার মাকে সেটা পাঠ করাবো, সেটা শোনাবো, তাহলে ওই লেখাটা ওই লেখার মতো হবে না যেটা মন থেকে আসছে। কথা বুঝাইতে পারছি? তোমার যদি বলি যে তুমি এখন এই টপিকের উপর একটা লেখো, তুমি ইনস্ট্যান্ট সেটা লিখবা, কিন্তু লেখাটা ভালো হবে না। কিন্তু তুমি যদি মন থেকে সেটা ফিল করে, প্রেমিকার জন্য কবিতা লিখে না, প্রেমিকার জন্য কবিতাটা যদি মন থেকে যদি লিখো, প্রেমিকা যদি বলে যে আজকে রাত 12টার মধ্যে তুমি আমাকে একটা কবিতা লিখে পাঠাবা, তোমার তো উপায় নাই, তুমি কি করবা? গুগল থেকে গিয়ে কবিতার এনতে একটু কাইটা কবিতা লিখবা। কিন্তু প্রেমিকা যদি না বলে যে কবিতার লেখার দাও, তুমি যদি নিজের থেকে যদি প্রেমিকার জন্য একটা কবিতা লিখো, তাহলে সেই কবিতা আর সময় জুড়ে দেওয়া সেই কবিতা, অন্য টার্গেট নেওয়া, তাহলে কি এক হবে? হবে না। তো এই জন্য এটা বলছে যে টাকার জন্য লেখা যাবে না। এখন আমাদিগর দেশে সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত অনিষ্টকর হয়ে উঠবে। ওই যে আমাদের দেশে ভালো জিনিস মানুষ, এখন আমরা যদি টার্গেট যদি থাকে এইটা, যেমন অনেকেই এখন ফেসবুকে কন্টেন্ট বানায়। এখন কন্টেন্ট বানাইলে আমি একটা ভালো কন্টেন্ট, ধরো আমি এখন একটা ভালো একটা জিনিস পড়াইতেছি, ধরো এই যে ভালো জিনিসটা পড়াইতেছি, এটা যদি আমি যদি ফেসবুকে দিই, ওইটা কিন্তু ভিউ হবে না। এটা ভিউ হবে 100% হবে না। কিন্তু ধরো ওই যে আমার কথার একটা ভালো অংশ, একটা মজার একটা অংশ, একটা ফানি ক্লিপ, ওইটা যদি দিই, দেখবে যে হাজার হাজার ভিউ, হাজার হাজার লাইক কমেন্ট, হাজার হাজার শেয়ার। এখন আমি যদি চিন্তা করি যে
আমি ফেসবুকে ভিডিও দিয়ে টাকা ইনকাম করবো, তাহলে কি আমি জীবনে এই পড়াশোনা ফেসবুকে দিব না? আমি দুষ্টামি ফাইজলামি মজা মাস্তি এগুলো ফেসবুকে দিব, এগুলো তোমরা ধুমায় শেয়ার করবা। লেখক এই জিনিসটাই বলছে যে তুমি যদি সাধারণ মানুষকে টার্গেট করে যদি লিখো যে কোন লেখাটা মানুষ খাবে, তাহলে ওই যে ভালো জিনিস মানুষ খাবে না। মানুষ ভালো বই বইমেলাতে বিক্রি হয়, এখন আর ভালো বই বইমেলাতে বিক্রি হয় না। একটা সময় হুমায়ুন আহমেদ বইমেলাতে বই বিক্রি হইতো, একটা সময়। এখন এখন বই কাদের বিক্রি? এখন বই বিক্রি হয় যে ভাইরাল তার বই ভালো বিক্রি হয়। এখন আমাদের ডাক্তার সাবরিনা বই লিখে, আমাদের অনেকেই এখন ভাইরাল, হিরো আলম বই লিখে। আমি বলছি না তাদের বই খারাপ, তাই না? কিন্তু আগে কি হতো? আগে মানুষ হুমায়ুন আহমেদরা লিখে ভাইরাল হয়েছে, লিখে তারা খ্যাতি অর্জন করছে, আর এখন খ্যাতি অর্জনের পরে বই লিখে। এখন মানুষ তো ভালো জিনিস খায় না। তুমি যদি ওই মানুষের চাহিদা অনুযায়ী লিখতে যাও তাহলে কখনোই ভালো জিনিস লিখতে পারো না। তখন অখাদ্য তোমাকে লিখতে হবে, খারাপ জিনিস লিখতে হবে, ওই জিনিস মার্কেটে খাবে ভালো। তাহলে বোঝা গেল? তাহলে কি বলছে? বলছে যে টাকার জন্য লিখবেন না, লোক রঞ্জনের জন্য লিখবেন না। কোন জিনিস লেখক মানুষ, কোন জিনিস মানুষ, কোন জিনিস মানুষ বেশি পছন্দ করবে, কোন জিনিস লিখলে মানুষ। এখন ধরো একটা ভালো মায়ের জন্য কবিতা লিখলে এই কবিতার বই কেউ কিনবে? কিনবে না। ওটা যদি কিনে 10 জন। আর গার্লফ্রেন্ড পটানোর যদি একটা বই লিখে, গার্লফ্রেন্ড পটানোর 101টি টিপস, ওইটা মনে করা হাজার হাজার সেল হয়, তাই না? ওটা ওটা হাজার হাজার সেল। তো ভালো জিনিস কি মানুষ কিনবে? কিনবে না। এখন ওই টার্গেট যদি থাকে যে বই বিক্রি করতে হবে, বিক্রি করে অর্থ উপার্জন করতে হবে, তাহলে ওই মায়ের জন্য বই লিখবে না, বাপের জন্য বই লিখবে না, ভালো জিনিস নিয়ে বই লিখবে না। বই লিখবে ওই যে গার্লফ্রেন্ড পটানোর, মেয়ে পটানোর 101টি কৌশল, ওইটা ভালো চলবে। তখন দেখা যাচ্ছে লেখা আসলে কি উপযুক্ত হবে না, ভালো লিখতে পারবে না। ইউরোপে এখন অনেক লোক কিসের জন্য লিখে? যশের জন্য, টাকার জন্য। এখানে বলছে ইউরোপের অনেক লোক। কখনো কি কে ড্রামা ওকে, তাহলে বলো ইউরোপে এখন অনেক লোক কিসের জন্য লিখে বলো তো? হ্যাঁ, ইউরোপের মানুষজন লিখে টাকার জন্য। তাহলে এটার উত্তর হচ্ছে কি? খ। তাহলে আমাদের এইটার উত্তর কি বলতো? এটার উত্তর হচ্ছে খ। এটার উত্তর খ। ওকে, তাহলে ইউরোপের মানুষজন কিসের জন্য লিখে বলতো বাবা? টাকার জন্য লিখে। ভাইয়া বাংলা বই, দাগানো বইয়ের পিডিএফ দিলে ভালো হয়, তাহলে পড়তে। দাগানো বইয়ের পিডিএফ আমাকে কেন দিতে হবে? তুমি নিজে দাগাবা। আমি যদি মানে আবদারের একটা সীমা আছে, ওই সীমাটাকে অতিক্রম করে ফেলে। দাগানো বই তো তুমি দাগাবা, দাগানো বই আমার কেন দিতে হবে? ওটা তো তুমি নিজে দাগাবা। আচ্ছা, এরপরের কোশ্চেনটা দেখো, আমাদের এখনো কোন দিন হয়নি বলতো? আমাদের এখনো কোন দিন হয়নি? খ্যাতির জন্য লেখার দিন হয়নি, টাকার জন্য লেখার দিন হয়নি, বিখ্যাত, এটা বিখ্যাত হবে। হ্যাঁ, বিখ্যাত হওয়ার জন্য, বড় সাহিত্যের জন্য। তো আমাদের এখনো কোন দিন হয় নাই বলো তো? আমাদের এখনো কোন দিন হয় নাই বলো? তাহলে আমাদের এখনো এই দিনটা হয়, টাকার জন্য লেখার দিন হয় নাই। ওকে, তো এটার উত্তর হচ্ছে খ। আচ্ছা, এরপর দেখো আমাদের এখনো কোন দিন হয় নাই, এটা তো বললাম যে এটা একটু কোশ্চেনটা ভুল আছে এটা। এরপর দেখো আমরা একটু 3 নাম্বার পয়েন্টে যাই। 3 নাম্বার পয়েন্টে বলছে যদি মনে হয় এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশ ও মনুষ্য জাতির, মনুষ্য জাতি মানে হচ্ছে মানব জাতির, মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করা যায়। হ্যাঁ, মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করতে পারেন, তবে অবশ্যই লিখিবেন। অর্থাৎ লেখক বলতেছেন যে যদি মনে হয় না আমি লিখে মানুষের উন্নতি করব, লিখে সৌন্দর্য সৃষ্টি করব, অর্থাৎ এমন জিনিস তৈরি করব যেটা মানুষের মধ্যে সৌন্দর্য তৈরি করবে, হ্যাঁ, তাহলে আপনি লিখেন। যাহারা অন্য উদ্দেশ্যে লিখেন তাহাদিগের যাত্রাওয়ালা প্রবৃত্তি নিজ ব্যবসায়ীর সঙ্গে গণ্য করিয়া যাইতে পারে। লেখক বলছে কি, মানব জাতির উন্নয়ন করার জন্য যদি লিখো তাহলে ঠিক আছে। আর যদি মনে হয় না অন্য উদ্দেশ্যে, অন্য উদ্দেশ্যে কি? টাকার জন্য লেখা, তাই না? ফেমাস হওয়ার জন্য লেখা, তাই না? লেখক হওয়ার জন্য লেখা, লিখলে লেখা যাবে যে লেখক, লেখক অমুক, লেখক, এই উদ্দেশ্যে লিখলে এটাকে লেখক বলা যাবে না। লেখক এটাকে বলছে যাত্রাওয়ালা, নিজ ব্যবসায়ী। এটা ব্যবসায়ী, এটা লেখক হবে না, ওটা তখন হয়ে যাবে ব্যবসায়ী, এবং এটা হয়ে যাবে যাত্রাওয়ালাদের মতো, যাত্রাওয়ালা। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যাত্রাওয়ালা মানে, যাত্রাওয়ালা হচ্ছে তখনকার সমাজে একটা মানে নিচু শ্রেণীর মানুষ যারা, যেন অনেকে নাচ গান করে টাকা ইনকাম করে, তখন তো যাত্রাওয়ালাদেরকে কেউ আসলে দামই দিত না। এখন না তোমার এই টিকটক প্রজন্মে এসে যারা নাচে তাদের অনেক দাম, নাচলে এখন ভাইরাল, নাচলেই নাচের ভিডিও মিলিয়ন বিলিয়ন ভিউজ, তাই না? তো তখন তো এরা ছিল নর্তকী, তখন রাজা বাদশাহ তারা মনোরঞ্জনের জন্য নর্তকী ভাড়া করতো, নর্তকী ভাড়া করতো। এখন আমরা ফেসবুক ইনস্টা খুললেই কি নর্তকী দেখি। তো
তো তাদেরকে এরকম যাত্রাওয়ালাদের সাথে তুলনা করেছেন। আগে তো তোমার, এখন তো যেমন ফেসবুক, ইউটিউব, টেলিভিশন অ্যাভেলেবেল, তখন মানুষজন এরকম নাচ দেখার জন্য কি করতে হতো, যাত্রার আয়োজন করতো, বুঝছো? তো সেটার জন্য বলছে তাদেরকে নিজ ব্যবসায়ীর সঙ্গে তাদেরকে কি করছে, তুলনা করছে। ওকে, আচ্ছা, তো আসো আমরা একটু দেখি। এরপর আসো 4 নাম্বার পয়েন্টে লেখক কি বলছে। বলছে যে যাহারা অসত্য, সরি, যাহা অসত্য মানে যেটা সত্য না, ধর্ম বিরুদ্ধ এমন লেখা লেখা যাবে না যেটা কোনো ধর্মকে আঘাত করে, ধর্ম বিরুদ্ধ লেখা। যেমন আমাদের সমাজে একজন লেখক আছে, তথাকথিত একজন লেখক, নাম হচ্ছে তসলিমা নাসরিন। তো তার প্রত্যেকটা লেখা তার কাজ হচ্ছে ধর্ম বিরুদ্ধ লেখা। মানে কোন একটা ধর্মের আমি গঠনমূলক সমালোচনা করতে পারি, কিন্তু কোনো ধর্মকে আঘাত দিয়ে লেখা এটা করা যাবে না। তার লেখাগুলো এমন। তো সেও আমাদের সমাজে লেখক, এবং তার কিন্তু বড় একটা ফ্যান বেজ আছে। তার ফ্যান বেজ হচ্ছে ওই যে তার মতো মানুষ, বুঝছো? তো লিখতে গেলে অনেক লেখা এরকম আছে যে ধর্মবিরুদ্ধ লেখা, এই ধর্মবিরুদ্ধ লেখা যাবে না। পরনিন্দা, পরপীড়ন। পরপীড়ন মানে হচ্ছে অন্যকে নির্যাতন করতে। একজন লেখক বই লিখছে, তার মানে সে কিভাবে মানুষকে নির্যাতন করবে, তার বই যখন মানুষ যখন পড়ে তখন মনে হয় যে মানুষ, সে তার নিজেকে নিজে নির্যাতন করতেছে। মানে লেখার মান এত খারাপ। তো এই ধরনের লেখা যাওয়া না। স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, ওই যে আমাদের যে সরকারের নিয়ে লিখলে একটা ভালো ইয়ে হওয়া যাবে। এখন কেউ একজন ইউনুসরে নিয়ে, ডক্টর ইউনুসরে নিয়ে তারে পামপট্টি দিয়া লিখা একটা বই বাইর করে ইউনুস সাহেবের কাছে দিয়েছে। ইউনুস সাহেব তারা টাকা দিয়েছে। হাসিনার আমলে আমাদের হাসিনা সরকারের জন্য অনেকে বই লিখছে না। তো স্বার্থ সাধনের উদ্দেশ্যে লেখা যাবে না, ঠিক আছে? এই উদ্দেশ্যে লেখা যাবে না। সে সকল প্রবন্ধ কখনো হিতকর মানে হচ্ছে উপকারী, সেগুলো কখনো উপকারী হইতে পারে না। সুতরাং তাহা একেবারে অপরিহার্য, সরি, পরিহার্য মানে হচ্ছে বর্জনীয়। মানে এই ধরনের লেখাকে বাদ দিতে হবে। তাহলে কোন ধরনের? অসত্য লেখা বাদ দিতে হবে, ধর্মবিরুদ্ধ লেখা বাদ দিতে হবে, পরনিন্দা, পরপীড়ন এবং স্বার্থ সাধন, এই ধরনের কাজগুলোর জন্য লেখা যাবে না। এই ধরনের লেখাগুলো বর্জন করতে হবে, বাদ দিতে হবে। এরপর বলছে হইতে পারে, সুতরাং তাহা একেবারে অপরিহার্য। সত্য ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। তাহলে সত্য ও ধর্মই হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য। অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ করা মহাপাপ। অর্থাৎ এটা ছাড়া, সত্য ছাড়া অন্য উদ্দেশ্যে যখন তুমি লিখতে যাবা, তখন সেটা লেখকের মতে সেটা মহাপাপ হবে। ঠিক আছে, সেটা কি হবে? সেটা মহাপাপ হবে। ওকে, এরপর আসো, নিচের কোনটি সাহিত্যের উদ্দেশ্য বলো তো? এই যে একটু আগে পড়ে আসছো, নিচের কোনটি সাহিত্যের উদ্দেশ্য? সত্য ও বিলাসিতা, সত্য ও সাধনা, সত্য ও ভাষণা, সত্য ও ধর্ম। বলতো কি হবে? তাহলে বলতো, এই যে একটু আগে পড়ে আসছো, দেখো এই যে এখানে পড়ে আসছো, এই যে সত্য ও ধর্ম। তাহলে এটার উত্তর হচ্ছে কি? সত্য ধর্ম। অর্থাৎ এটার রাইট অ্যান্সার হচ্ছে ডি। সঠিক উত্তর কি হবে বলতো? এটা সঠিক উত্তর হচ্ছে ডি। এটা হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ, ওকে। এরপর আসলে আমরা একটু 5 নাম্বারে যাই। 5 নাম্বারে বলছে যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না। আজকে লিখলাম, লেখা শেষ, তারপরের দিনে এটা প্রেসে পাঠাই দিলাম, ছাপাখানায় পাঠাই দিলাম, ওটা ছাপাই ফেলছে। এই কাজ করা যাবে না। কিছু কাল ফেলিয়ে রাখুন। কাল বলতে এখানে বোঝানো হচ্ছে সময়। কিছু সময় ধরে ওই লেখাটা ফেলে রাখুন। যেমন আমি যখন বই লিখি, তখন কোন একটা বই লেখার পর ওই বইটা নিজে আগে একবার ভালো করে সময় নিয়ে দেখি কোনো ভুল ত্রুটি আছে কিনা, আবার অন্যকে দিয়ে বইটা দেখাই যে ভুল আছে কিনা, তারপরেও তো ভুল থেকে যায়, তাই না? তো বলছে যে ওই লেখার পরে সাথে সাথে ওটাকে ছাপাই ফেলবেন না, ওইটা কিছু সময় নিজের কাছে রাখেন, কিছু কাল পরে উহা সংশোধন করবেন। অর্থাৎ কিছু সময় পরে লেখার পর ওটা আস্তে আস্তে কি করবেন? সংশোধন করবেন। ভাই ক্লাসের শিডিউলটা একটু পরিবর্তন করা যায় না? হঠাৎ টাইমটা স্বল্প সময় ছাত্র না, ক্লাসের টাইম আমাদের 10টাই ক্লাস। এটা আমাদের সবগুলো ব্যাচেরই 10টাই ক্লাস। এখন তুমি হঠাৎ করে যদি বলো চেঞ্জ করার জন্য, ওটা হবে না। আমাদের ক্লাসের টাইমটা ফিক্সড, ওই টাইমেই হয়। এখন হঠাৎ করে তো আর টাইম চেঞ্জ করা যাবে না। তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। ওই যে হঠাৎ করে যখন ছাপাই ফেলবেন, তখন দেখবেন যে লেখার মধ্যে অনেক ভুল ত্রুটি থেকে যায়। দোষ মানে হচ্ছে ভুল ত্রুটি থেকে যায়। কাব্য, নাটক, উপন্যাস এই দুই 1 বছর ফেলিয়ে রাখার পর তাহা সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করবে। উৎকর্ষ মানে হচ্ছে ভালো ফলাফল। তাহলে তুমি যদি কাব্য নাটক যদি বা উপন্যাস, কাব্য নাটক উপন্যাস এগুলো যদি লিখো, তাহলে বলছে 2-1 বছর সেগুলোকে ঘরে ফেলে রাখতে হবে। এখন আমরা কি ওই সময়টা দিই না? আমাদের টার্গেট থাকে যে বইমেলা বই বের করতে হবে, ফেব্রুয়ারি মাস আসার আগেই বই বের করতে হবে। সুতরাং লেখা যেমনই হোক, তাড়াতাড়ি বই কি করতে হবে? বের করে ফেলতে হবে। কিন্তু লেখক এখানে এটার বিরোধিতা করছেন, বলছে যে এটাকে কি করতে হবে? ফেলে রাখতে হবে।
যাহারা সাময়িক সাহিত্যে, হ্যাঁ, যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী, মানে যারা হচ্ছে সাময়িক মানে চলমান যে সাহিত্যগুলো, ওই সাহিত্যগুলো যারা লিখেন, এই লেখার কাজে যারা নিয়োজিত, তাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়ে ওঠে না। অর্থাৎ তারা এরকম 2-1 বছর বইটা ঘরে ফালাই রাখে না, এই কাজ তারা করে না। এই জন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। অর্থাৎ এই জন্য সাময়িক, এখন যে চলমান যে সাহিত্যগুলো বের হয়, এবং লেখকের জন্য এটা কি অবনতিকর। অবনতিকর মানে হচ্ছে অনুন্নতি, অর্থাৎ এটা তাদের জন্য ক্ষতিকর। এটা তাদের জন্য কি ক্ষতিকর। ওকে, তাহলে বুঝতে পারছো এখানে কি বলছে? 5 নম্বর পয়েন্টে বলছে যে লেখাটা লেখার পর এটা ফেলে রাখেন, যদি কাব্য নাটক উপন্যাস লিখেন তাহলে সেটা 2-1 বছর ঘরে রাখেন, তাহলে এটা করতে হবে। ওকে, তাহলে এটা ভালো ফল পাবেন। এরপর বলছে লেখক কিছুকাল কি ফেলে রাখতে বলেছেন? লেখা, বই, ধৈর্য, কাহিনী, কোন জিনিসটা লেখক ফেলে রাখতে বলছেন? ওকে, বাংলাদেশ বইটা কি 26-এর জন্য কিনা? জি, 26-এর জন্য। আচ্ছা, একদম ভালো প্রশ্ন করছে। যাহারা এর উপর কেন চন্দ্রবিন্দু দেওয়া হয়? যাহারা এর উপর সম্মানার্থে চন্দ্রবিন্দু দেওয়া হয়। সম্মান, যাহারা দ্বারা যাদেরকে বোঝানো হয়েছে তাদেরকে সম্মান দেওয়া হয়েছে, সম্মানার্থে, এই জন্য যাহারা বলা হয়েছে। হ্যাঁ, অনেক সময় দেখবে যে তার, এই তার বানানে যখন সম্মান সূচক ব্যক্তি হয় তখন হচ্ছে তার দেওয়া হয়। ঠিক আছে, তো সম্মান সূচক বোঝাতে চন্দ্রবিন্দু দেওয়া হয়, সর্বনামের উপরে চন্দ্রবিন্দু দেওয়া হয়। ভাই এমসিকিউ গুলো কি বোর্ডের? হ্যাঁ, বোর্ডের আছে, আবার এমনিতেও আছে, সবকিছু মিলে আছে। তাহলে উত্তর হচ্ছে কি লেখা। এটার উত্তর হচ্ছে কি লেখা। অনেকে এটার উত্তর করবা বই, না, লেখক কিন্তু বইয়ের কথা বলে নাই, লেখক বলছে লেখার কথা। ওকে, বুঝাইতে পারছি? তাহলে এটার উত্তর হচ্ছে ক। এরপর দেখো আমরা একটু দেখি সাময়িক সাহিত্যে লেখকের পক্ষে কেমন। সাময়িক সাহিত্যে লেখকের পক্ষে কেমন? অবনতি করার কি, ডি। যদিও কোশ্চেনটাতে একটু মনে হয় ভাষাগত সমস্যা আছে, আমি একটু স্কিপ করি এটা। এবার দেখো 6 নম্বরে কি বলছে। 6 নম্বরে বলছে যে বিষয় যাহার অধিকার নাই সে বিষয় তাহার হস্তক্ষেপ অকর্তব্য। অকর্তব্য মানে কি? মানে অনুচিত আর কি, উচিত না, অনুচিত। ওই যে বললাম না যে যার যে বিষয় দক্ষতা আছে সে বিষয় লিখতে হবে। যার কাজ উপন্যাস লেখা সে উপন্যাস লিখুক। সে যদি পাকনামি করে কবিতা লিখতে যায় তাহলে কবিতা ভালো হবে না। কথা বুঝতে পারছি? তাহলে যার যে বিষয় অভিজ্ঞতা আছে সে বিষয় লিখতে যাবে লেখক। যার যে বিষয় অভিজ্ঞতা নাই সে বিষয় লিখতে কি করেছেন? নিষেধ করেছেন। এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যে এই নিয়মটি রক্ষিত হয় না। অর্থাৎ সাময়িক সাহিত্য বলতে বোঝানো হয় কি? অর্থাৎ আমাদের এখন যে সাহিত্যগুলো বের হয় এই সাহিত্যগুলোতে আমরা এই নিয়ম মানি না। আমি ফেমাস, এবার আমি কবিতা লিখতে পারি, গল্প লিখতে পারি, যা ইচ্ছা তা লিখতে পারি, লিখলেই হইলো। ওই যে এইবারের আগের এই বছরের আগের বছর বই বের হয়েছে, বই বের হয়েছে ওই যে কি জানি, ওই যে বিয়ে করছে না একটা বয়স্ক লোক, একটা কম বয়সে একটা মেয়ের বিয়ে করছে, কি জানি মোস্তাক আর কি তিশা, তো লিখে ফেলছে। বইয়ের কাহিনী কি? বইয়ের কাহিনী হচ্ছে তিশাকে প্রথম প্রপোজ করলাম, তিশা আমাকে প্রথম একটা বেল্ট দিল, সেই বেল্টের ছবি দিয়ে বইয়ের ভিতরে দিয়ে রাখছে, তিশাকে প্রথম সালামি দিলাম। এটা হচ্ছে বই। এখন বলছে যে যে বিষয় যা আমরা তো এখন ওইটা মানি না, আমরা আসলে কোন জায়গাতে লেখার দক্ষতা আছে ওইটাই আমি বুঝি না। বাট আমার মন চাইছে যে আমি এখন একটা বই লেখা দরকার, আমি এটা লিখে ফেলছি। বাট এটা কোনো টপিক কিছু নাই, যা মন চাই তা লিখে ফেললাম। এটা করা যাবে না। যার যে বিষয় দক্ষতা আছে সে বিষয় লিখতে হবে, তা না হলে লেখা ভালো। ওই যে বললাম না যে আমি পড়াই বাংলা, আমি কি ইংরেজি বই লিখতে পারবো না? এটা তো সম্ভব না। আচ্ছা, এরপর আসো 7 নাম্বার। 7 নাম্বার বলছে বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না। লিখতে গিয়ে আমি অনেক জ্ঞানী, অনেকে কি করে যে লিখতে গিয়ে অনেক লিখতে গিয়ে মানে ভাষারে অনেক কঠিন করে ফেলে। কঠিন করে ফেললে পাঠক বুঝবে যে লেখক অনেক জ্ঞানী, এই কাজ করা যাবে না, তাই না? তো বলছে বিদ্যা প্রকাশ করতে যাবেন না, লেখার মধ্যে আমি অনেক পণ্ডিত, আমি অনেক ভালো লেখক, এই ধরনের এগুলো নিজেকে জাহির করতে যাবেন না। বিদ্যা থাকিলে তাহা এমনি প্রকাশ পায়। আমি যদি আমার ভেতরে যদি এলেম থাকে তাহলে আমার লেখার মধ্যে এলেম প্রকাশ পাবে। আমি ক্লাসে আইসা আমি যদি বলাই যে আমি অস্থির পড়াই, জোস পড়াই, হ্যান ত্যান, তাহলে হবে। আমি এই কথা বলে আমি যখন ক্লাসটা যখন নিব তখন আমি যে আসলে কত ভালো পড়াই এটা অটোমেটিক প্রমাণ হয়ে যাবে। তাহলে আমার কি গলাবাজি করার দরকার আছে? নাই। তো সেটাই বলছে যে তোমার ভিতরে যদি বিদ্যা থাকে তাহলে তুমি সেটাকে জাহির করতে যাবে না, সেটা অটোমেটিক প্রকাশ পেয়ে যাবে। এর বলছে চেষ্টা করিতে হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠককে অতিশয় বিরক্তকর। এখন লেখক যদি লিখতে গিয়ে খালি নিজের ঢোল নিজে পিটায়, নিজে যে অনেক জ্ঞানী এটা যদি বুঝাতে যায় তাহলে পাঠকের কাছে ওই বই আর পড়তে ভালো লাগবে না। এবং রচনা পরিপাঠ্যের বিশেষ হানিজনক মানে অপমানজনক।
রচনার যে পরিপাঠ, মানে রচনার যে সৌন্দর্য, ওইটা নষ্ট হবে। এখনকার প্রবন্ধে ইংরেজি, সংস্কৃত, ফার্সি, জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই। লেখকরা যখন লিখে, ওই যে আমাদের অনেকে আছে না যে কথা বলে, বাংলা কথা বলো, কিন্তু কথা বলতে গেলে বাংলা কথার ভিতরে প্রতি এক বাক্যের ভিতরে 2-3টা ইংরেজি শব্দ থাকে না? সো, বাট আছে না, অনেকে আছে সো, কথায় কথায় সো সো, হোয়াই, মানে এই ধরনের শব্দগুলো আমাদের এখন মুখের একটা ইয়ে হয়ে গেছে। অনেকেই আছে যে এক লাইন বাংলা বলে, এক লাইনের ভিতরে 3টা ইংরেজি শব্দ থাকে, মানে এই সব বললে মনে হয় যে একটু মাঝে মধ্যে একটু ইংরেজি 2-4টা শব্দ দিয়ে দিলে মনে হয় যে নিজেকে মানে খুব পশ ভাবা যায়। এইটা লেখক বলছে লেখার ক্ষেত্রে এই কাজ করা যাবে না। তুমি বাংলা লিখলে বাংলা লিখো, বাংলা লেখার ভিতরে অনেকে কি করে ইংরেজি, সংস্কৃত, ফার্সি, জার্মান ইত্যাদি কোটেশন মানে হচ্ছে লেখা আর কি, বিভিন্ন লেখা কোট করে আর কি, এই ধরনের লেখাগুলো তারা দেয়। এটা দিয়ে বোঝাতে চায় যে আমি খালি বাংলাই পারি না, আমি সংস্কৃতও পারি, আমি ফার্সিও পারি, তাহলে হবে। এখন আমি পড়াইতে আসছি বাংলা, আমি মাঝে মধ্যে যদি 2-4টা ইংরেজি বললে তো বলতেই পারি। ইংরেজিতে তোমরা কি মনে করো ইংরেজি আমি পারি না? অবশ্যই পারি। আমার আইএলটিএস এর স্কোর জানো তোমরা? হ্যাঁ, জানলে মাইরা যাবে, বুঝছো? যদিও আমি এখন আইএলটিএস দিই নাই। তো এটা এই কাজ করা যাবে না, অর্থাৎ লিখলে যেভাবে লিখতেছো ওভাবেই লিখতে হবে, অন্য ভাষার কোটেশন ব্যবহার করা যাবে না, ওভাবেই লিখতে হবে, অন্য ভাষার কোটেশন ব্যবহার করা যাবে না। যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ মানে কখনো কখনো উদ্ধৃতি করবেন না। আমি ইংরেজি পারি না, তাহলে আমার লেখার মধ্যে আমি ইংরেজি 2-4টা চ্যাটজিপিটি থেকে, গুগল থেকে, উইকিপিডিয়া থেকে 2-4টা লাইন এনে এটা লেখার ভিতরে ঢুকানো তো দরকার না। আমি তো ইংরেজি পারি না, তাহলে দরকার কি? আমি তো সংস্কৃত পারি না, তাহলে সংস্কৃত উদ্ধৃতি আনার দরকার নাই আছে না? এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বুঝছো? গেল 7 নাম্বার পয়েন্ট। এরপর আসলে আমরা কিছু কোশ্চেন সলভ করি। এখনকার প্রবন্ধে ইংরেজি, ফার্সি ভাষার কোনটি দেখা যায়? ইংরেজি, ফার্সি ভাষার কোনটি দেখা যায় বলো তো? উত্তর হচ্ছে কোটেশন। উত্তর কি? উত্তর হচ্ছে কোটেশন। ওকে, আচ্ছা এরপর দেখো, হ্যাঁ এটা তো আমরা পড়লাম। এরপর দেখো প্রাবন্ধিক কোনটি প্রকাশের চেষ্টার, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, চেষ্টা করতে নিষেধ করেছে। প্রাবন্ধিক কোনটা প্রকাশের চেষ্টা করতে নিষেধ করেছেন? প্রাবন্ধিক কোনটা প্রকাশের চেষ্টা করতে নিষেধ করেছেন? তাহলে বলো তো, উত্তর হচ্ছে কি? বিদ্যা। উত্তর হচ্ছে কি? বিদ্যা। হ্যাঁ, বিদ্যা প্রকাশের চেষ্টা করতে নিষেধ করেছেন। ওকে ওকে, এরপর আসো আমরা একটু দেখি, এইখানে যাই। এরপর 8 নাম্বার, অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। আচ্ছা, অলংকার মানে কি? লেখার অলংকার মানে, অলংকার হচ্ছে সাহিত্যের একটা শাখা, ছন্দ, অলংকার। তো এই অলংকারটা প্রয়োগ করতে যাবে না। খুব সহজ কথা হচ্ছে, অলংকার হচ্ছে লেখা সৌন্দর্য করার জন্য, মানে লেখার বিভিন্ন ধরনের অলংকার আছে, অলংকারের আবার অনেকগুলো টাইপ আছে। তো অলংকার নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো না, তাহলে তোমরা এটা বুঝতেও পারবে না, ধরতেও পারবে না। তো অলংকারটা হচ্ছে, সহজ কথা হচ্ছে, লেখাকে বেশি মডিফাই করতে যাবেন না। খুব সহজ করে বলে, লেখাকে বেশি মডিফাই করতে যাবেন না। হ্যাঁ, যেটা স্বাভাবিক লিখতে পারেন ওইটাই লিখেন। বেশি লেখার সুন্দর করে ফেলবো, বেশি লেখার মধ্যে ছন্দ নিয়ে আসবো, ছন্দের তালে তালে লিখবো, এই কাজ করতে যাবেন না। রসিকতা করতে যাবেন না, লেখার মধ্যে একটু দুষ্টামি ফাইজলামি করি, পাঠকের সাথে একটু দুষ্টামি করলাম, একটু রসিকতার জন্য লেখার মধ্যে কিছু কিছু ফানি জিনিস নিয়ে আসলাম, এটা করা যাবে না। একটু কিচ্ছা কাহিনী লেখার মধ্যে ঢুকাই দিলাম, এটা করা যাবে না। স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন নেই। একটু ব্যঙ্গ করে লেখা, একটু টিটকারি করে লেখা, একটু তিরস্কার করে লেখা, এটা লেখক সমালোচনা করেছেন। লেখকের ভান্ডারে সামগ্রী থাকিলে প্রয়োজন মতো আপনি আসিয়ে পৌঁছাবে। এখন ধরো আমি খুব রসিক মানুষ, এখন আমি একেবারে আমার মোড অফ থাকলো, আমার কথার মধ্যে কিছু রসিকতা চলে আসবে, এটা স্বাভাবিক। এখন যে মনে করে সারাদিন মুখ ফুলে বসে থাকে, সে যদি চেষ্টাও করে যে সে আমার মতো রসিকতা করবে ক্লাসে, সে কি এটা পারবে? তাকে দিয়ে এটা জীবন বোম মারলেও এটা তাকে দিয়ে হবে না।
হবে? হবে না। তো এই জিনিসটাই বলছে যে ভেতরে যদি থাকে তাহলে সেটা এমনিতেই হবে। ওই যে ভেতরে যদি এলেম থাকে, ভালো পড়াইতে পারলে ভালো পড়াইতে পারবা তুমি। ওই বইসা পড়াইলেও ভালো পড়াইতে পারবা, দাঁড়ায় পড়াইলে, শুয়ে পড়াইলেও ভালো পড়াইতে পারবা। আর ভালো পড়াইতে না পারলে যতই চেষ্টা করো সেটা হবে না। তো ভিতরে যদি এলেম থাকে, ভিতরে যদি জ্ঞান থাকে, তো সেটা লেখার মধ্যে এমনিতেই ফুটে উঠবে। ভান্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না। ওই যে ভিতরে যদি না থাকে তাহলে যতই চেষ্টা করো ওটা আর আসবে না। এরপর বলছে অসময় বা শূন্য ভান্ডারে অলংকার প্রয়োগ বা রসিকতার চেষ্টার মতো কদার্য। কদর্য মানে হচ্ছে ঘৃণা, আর কিছুই নেই। অর্থাৎ রসিকতা তোমার ভিতরে নাই, তুমি চাইলেই সেটাকে রসিকতা করতে গেলে সেটা মানুষ আর রসিকতা হিসেবে নিবে না। অনেক জিনিস আমি বললে তোমার কাছে ভালো লাগবে, এই এক জিনিস আমি তোমার একটা গল্প আমি তোমার রসিকতা করে বললে ভালো লাগবে, কিন্তু সেম জিনিসটা আরেকজনের মুখ থেকে শুনতে তোমার ভালো লাগবে না, কারণ আমার মুখে মধু, তার মুখে ওই মধুটা নাই। বোঝার জন্য বলতেছি। ওই জিনিসটি লেখক বলছে যে অহেতুক রসিকতা লেখার মধ্যে করা যাবে না। লেখকের ভান্ডারে থাকলে আপনি চলে আসে কি অলংকার, ভাষা, কোনটা আসে বলতো? বলো, লেখকের ভান্ডারে কি থাকলে আপনি চলে আসেন? উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে অলংকার। ওকে, আচ্ছা। ক, অসময় রসিকতার চেষ্টার কি আর নেই বলতো? অসময় যদি রসিকতা করতে যায় তাহলে এটার মতো কি আর নেই? তাহলে উত্তর হচ্ছে কি কদর্য, মানে কি ঘৃণা। ওকে, তাহলে এটার উত্তর হচ্ছে ডি, শেষেরটা। হ্যাঁ, আচ্ছা। এরপর আসো 9 নাম্বার পয়েন্ট। 9 নাম্বার পয়েন্টে বলছে যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়ে দিবে, এটি প্রাচীন বিধি। অর্থাৎ যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটা কেটে দিতে হবে। অর্থাৎ যদি কখনো লেখার ক্ষেত্রে আমাদের কাছে যদি মনে হয় যে এটা 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 দেওয়া উচিত হয় না, আমরা সেটাকে কেটে দিব। আমি সে কথা বলি না, অর্থাৎ আমি সেই কথা বলতেছি না। যদি কখনো মনে হয় যে এই জায়গাতে একটু রসিকতা করা দরকার, তা করবো, সমস্যা নাই। একেবারেই রসিকতা রাখা যাবে না ব্যাপারটা এরকম না। কিন্তু আমার পরামর্শ এই যে সে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ মানে হচ্ছে বারবার, পুনঃ মানে কি বারবার, ঠিক আছে, বার। ওকে, সেটা বন্ধু বান্ধবকে পুনঃ পড়িয়া শুনাইবে। অর্থাৎ যদি কখনো কোনো লেখা লিখতে গিয়ে মনে হয় যে এই লেখাটা মানে উচিত হচ্ছে কিনা, বা এই লেখাটা আসলে আমার কাছে ভালো লাগতেছে বাট মনে হচ্ছে যে একটু মনে হচ্ছে মানুষ হয়তো একটু খারাপ ভাবে নিবে, তখন ওইটা বন্ধুবর্গ মানে আশেপাশের মানুষ বা বন্ধুদেরকে সেটা পড়ে শোনায়। যেমন আমি যখন আমি একটা কবিতার বই লিখতেছি, অনেকগুলো কবিতা লিখছি, মনে হয় 10-15টা লিখছিও। তো আমি মাঝে মধ্যে কবিতাগুলো অন্য আরেকজনকে লিখে পাঠাই যে এটা একটু পড়ে দেখো, তার কাছ থেকে আমি মতামত শুনি যে আসলে আমার কবিতাটা কেমন। বাট আমি আসলে সাহস করতে পারতেছি না যে আমি একটা কবিতার বই বাইর করব, যদি ভালো না হয়, ধরো পড়াই বাংলা, এখন কবিতার বইয়ের মান যদি মানে একজন আমার যে ইমেজ সেই ইমেজের সাথে যদি না যায়, এখন অন্য 8-10 জনের মতো চাইলে আমি যে কোনো একটা হাবিজাবি লিখে বই বাইর করে দিতে পারি না। তো এখন ওই জিনিসটাই লেখো, আমি যেটা করি আমি মাঝে মধ্যে মানুষকে পাঠাই একটু পড়ে দেখেন ঠিক আছে কিনা, সে আবার পরে আমাকে জানায় যে এটা মনে হয় এমনি এমনি করলে ভালো হয়, বা লেখাটা অত ভালো হয়নি, বা ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। তো এটা করতে হবে যে সেটা মানুষদেরকে পড়ে শোনাইতে হবে, তাহলে বোঝা যাবে। যদি ভালো না হইয়া থাকে তবে সে 2-4বার পড়িলে লেখকের নিজেই আর উহা ভালো লাগবে না। অর্থাৎ আমার কাছে যদি আমার কিছু কবিতা আছে যেটা আমার কাছে খুব ভালো লাগে, আমি পড়লে আমার কাছে মনে হয় না এটা ভালো হয়েছে, তো এটা আমি 2-4বার পড়লে আমার কাছেই ভালো লাগে। আর যেটা ভালো না ওটা আমি কয়েকবার পড়লে আমার কাছে মনে হয় ধুর, এই লেখা আমার সাথে যায় না, এটা 6-7-এর 9-10-এর বাচ্চার লেখা, ওটা আমি আর রাখি না। বুঝছো? এটাই বলছে বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে। অর্থাৎ যে জিনিসটা তুমি নিজে পড়তেই লজ্জা পাবা, তোমার কাছে ভালো লাগবে না, ওটা তুমি বন্ধুদের নিকট পড়তেই লজ্জা পাবা, তাহলে ওইটা আর বইতে দেওয়া যাবে না। ওকে, তখন উহা কাটিয়ে দিবে। অর্থাৎ যদি সেটা যদি আরেকজনের কাছে পড়তেই যদি লজ্জা লাগে, তাহলে ওইটা রাখার দরকার নাই, ওটা কেটে দিতে হবে। ওটা কি করতে হবে? ওটা কেটে দিতে হবে। ওকে, তো এবার দেখো আমরা একটু কোশ্চেন সলভ করি। কোথায় অলংকার বা ব্যঙ্গ প্রয়োজন মতো আসে না? উর্বর ভান্ডারে, সুন্দর ভান্ডারে, শূন্য ভান্ডারে, কুৎসিত ভান্ডারে, কোনটা হবে বলো তো? ওকে, বলো। তাহলে উত্তর হচ্ছে কি শূন্য ভান্ডারে। তোর কি শূন্য ভান্ডারে। ওকে, আচ্ছা।
এরপর আসলে আমরা 10 নম্বর পয়েন্টে চলে যাই। এখানে দুইটা পয়েন্ট আছে একই সাথে। তো বলছে সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা, অর্থাৎ এত ভংচং করার কিছু নাই, তুমি খুব সহজ ভাষায় নিজের ভাষায় লিখে যাও, এটাই হচ্ছে সবচেয়ে সেরা অলংকার। ওকে, আচ্ছা তোমাদেরকে একটু এমনি একটু বুঝাই। ধরো মেয়েরা অলংকার পরে না, এই যে তোমার চুড়ি পরে, গলায় হার পরে, এগুলো অলংকার বলে না। কেন মেয়েরা এইসব পরে, নারীরা কেন এসব পরে? কারণ এগুলো পরলে তাদেরকে অনেক সুন্দর লাগে। নারীর সৌন্দর্য কি তার অলংকারের মধ্যে ফুটে ওঠে। যদিও ছেলেদের এরকম কোনো অলংকার নাই, যদি এখন কিছু কিছু ছেলে আছে ও গলায় মেয়েদের মতো ইয়ে পরে, চেইন পরে, হাতে মেয়েদের মতো চুড়ি পরে, আছে অনেক ছেলে আছে। কালকে আমরা বেলি রোডে চা খাচ্ছিলাম, আমরা 3 জন মিলে চা খাচ্ছি, 2টা মেয়ে একটা ছেলে যাচ্ছে। তো 2টা মেয়ে আর একটা ছেলে যাচ্ছে, মেয়েগুলো ছেলের মতো, মানে মেয়েগুলো হাফ প্যান্ট পরা, হাফ প্যান্ট অ্যাকচুয়ালি না, এটাকে হাফ প্যান্ট বলা যায় না, এটাকে মানে জিন্সের প্যান্ট ছেলেদের, তারপর হচ্ছে শার্ট পরা, হাফাটা শার্ট পরা। তো ওইটা হচ্ছে মেয়েগুলো হচ্ছে এরকম, মেয়েগুলো চুল ছোট 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 ছোট, মানে আমার চুলের মতো আর কি, আমার চুল ছোট। পাশে একটা ছেলে যাচ্ছে, ছেলেটা হচ্ছে, ছেলেটার গেট আপ কেমন, ছেলেটার চুল বড় বড় এখান পর্যন্ত। মেয়েরা যে প্যান্ট গুলো পরছে আমি খুব ভালো করে খেয়াল করছি, খুব ভালো করে খেয়াল করছি, মানে ভালো করে খেয়াল করছে বলতো ওই মেয়েরা দেখে, মানে কিছু মেয়ে আছে না অনেক সুন্দর শাড়ি টাড়ি পরলে এমনিতেই চোখ যায়, সব ছেলেদের চোখ যায়। তো ওদের উপর, ওই মেয়েগুলোর উপর আমার চোখ গেছে, কিন্তু ওইভাবে চোখ যায় নাই, মানে একটা মেয়েরা দেখলে ছেলেদের যেরকম চোখ যায় ওরকম চোখ যায় না, মানে খুব কৌতূহল বশত চোখ গেছে। ছেলে কেমন, ছেলের চুল বড়, ছেলে যে পায়জামা পরছে এই পায়জামাটা হচ্ছে মেয়েদের প্লাজোর মতো পায়জামা, বিশাল বড়, এক একটা প্লাজো, ওই যে 2টা ইয়ে থাকে না এরকম মোটামুটি। ছেলে যে জুতা পরছে এই জুতা হিল পরা, হিল হিল উঁচা জুতা। মেয়ে যে জুতা পরছে ওই জুতাগুলো হচ্ছে স্লিপার, পাতলা, একদম পাতলা। ছেলের যে প্যান্ট বা যে পায়জামা এটা তো ঢোলা, তো ঢোলা, এটা তেমন ছিল এইরকম ঢোলা, এরপর এখানে এসে আবার ছড়াই গেছে। মানে মেয়েদের দেখবা যে এরকম অনেক পায়জামা থাকে, আছে মেয়েরা ইয়ে করতে পারবে না, তো ছেলের গুলো হচ্ছে এরকম, মানে ছেলের ইয়েটা হচ্ছে, বুঝছো? ছেলে পড়ছে ফুল হাতার, এই মেয়েদের ওই যে টপস নাকি এটাকে সম্ভবত টপস বলে, এই টপস গুলোর মতো। ছেলের গলায় চেন দেওয়া, আমি 100% শিওর যে ছেলে বিটিএস, মানে আমি দেখলে বোঝা যায় যে ছেলে বিটিএস। এখন যেটা হইতেছে, আমি জানি কোথা থেকে গেলাম, আমি ভুলে গেলাম কোথা থেকে জানি আমি গেলাম, ও যে সহজ করে আমি কোন পয়েন্ট থেকে গেছি আমি নিজে ভুলে গেছি, যাই হোক বাদ দাও। এখন ওই ঘটনাটা হচ্ছে কোন পয়েন্ট থেকে গেছে দেখে আমি নিজে ভুলে গেছি বলতে বলতে, যাই হোক। এখন ঘটনাটা হচ্ছে এরকম যে ছেলেরা মেয়ে হইতে চায়, মেয়েরা ছেলে হইতে চায়। তো সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার হচ্ছে সরলতা, অর্থাৎ সরলভাবে সেটাকে ফুটাই তুলতে হবে, এটার মধ্যে কৃত্রিমতা আনা যাবে না। অনেকেই দেখবা যে খুব স্টাইল করে, কিছু মানুষ আছে তাদের কথাবার্তা এমনিতেই কথার একটা স্টাইল আছে, একটা বাচন ভঙ্গি আছে। আবার কিছু মানুষ আছে যাদের কথা বলতেই স্টাইল করে, ন্যাকামি করে। তার কথা কি তোমার ভালো লাগবে? ন্যাচারালি আমি এখন যে কথা বলতেছি ওই কথাটা শুনতে ভালো লাগছে, কিন্তু আমি যদি ক্লাসে এসে বলি যে আমরা আজকে এটা পড়বো, এই পড়াটা খুবই ইম্পর্টেন্ট, দেখো খুব ভালো করে খেয়াল করে দেখো, আজকে তোমাদেরকে যেই পড়াটা আমি পড়াতে যাচ্ছি এটা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এই পড়াটা তোমরা খুব মনোযোগ সহকারে পড়বা, তাহলে অনেক ভালোভাবে তোমরা বুঝতে পারবা। এখান থেকে তোমাদের একটা সিকিউ মাস্ট আসবে, এন্ড অনেক ধরনের এমসিকিউ তোমাদের এখান থেকে আসবে। এটা কি শুনতে ভালো লাগে লেডিস? মানে কেমন না একটা, যে কোনো জিনিস কথা বলার ক্ষেত্রে যেটা ন্যাচারালি ওটা ভালো লাগবে, কিন্তু ওই জিনিসটার ভেতরে তুমি যদি কৃত্রিম জিনিস ঢুকাইতে যাও, বেশি স্টাইল করতে যাও, ওটা কিন্তু আর ভালো লাগবে না। তো লেখার ক্ষেত্রে এরকম যে সরল ভাবে লিখলে ওইটাই হচ্ছে লেখকের মতো সবচেয়ে শ্রেষ্ঠ সরলতা। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক। খুব গুরুত্বপূর্ণ লাইন বলছে। তুমি যদি মনের কথা যদি সহজভাবে যদি পাঠকের কাছে যদি ফুটাই তুলতে পারো তাহলে ওইটাই হচ্ছে তোমার শ্রেষ্ঠ, তুমি হচ্ছে শ্রেষ্ঠ লেখক। তুমি লিখতে গিয়ে অনেক হাবি যাবি হিমালয় থেকে মহাকাশ সবকিছু নিয়ে আইসা আসলে তুমি কি বুঝাতে চাইছো লেখক সেটাই বুঝে নাই, তাহলে কি হবে? হবে না। দেখবা টিচারদের ক্ষেত্রে এরকম, অনেক টিচার আছে অনেক কঠিন জিনিস খুব সহজে বুঝাইতে পারে, আবার অনেক টিচার আছে অনেক কঠিন জিনিস যেটা তুমি বুঝো না, ইউটিউবে গিয়ে তার ক্লাস দেখার পর তুমি যে আগে একটু বুঝতা ওইটাই তুমি এখন আউলা ঝাউলা লাগাই দিছো। আচ্ছা
লেখক বলছে শ্রেষ্ঠ লেখককে যে মনের ভাব পাঠককে সহজে বুঝাইতে পারে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ লেখক। কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বুঝুন, অর্থাৎ পাঠককে বুঝানো, এটাই হচ্ছে লেখার উদ্দেশ্য। এরপর আসে 11 নাম্বার, কাহারও অনুকরণ করিও না। কাহারও অনুকরণ করে লিখতে গিয়ে ওই যে অমুক লেখকের মতো আমি হুমায়ুন আহমেদের মতো লিখবো, এই জন্য তার লেখা আমি কপি করব, এটা করা যাবে না। এটা করা যাবে না। যে কোনো জায়গায় কাউকে অনুকরণ করা যাবে না। হ্যাঁ, তার জিনিস দেখতে পারো, বাট তার থেকে ভালোটা করতে হবে, কিন্তু তার মতো করতে হবে এরকম না। অনুকরণের দোষগুলো অনুকৃত। অনুকৃত মানে হচ্ছে অনুকরণ করা হয়েছে এমন, অর্থাৎ তুমি যদি কাউকে অনুকরণ করো তোমার লেখার মধ্যে ওটা ফুটে উঠবে। তুমি যদি আমার ক্লাস করে তুমি যদি আবার আমার মতো করে পড়াইতে যাও, তাহলে পোলাপেন দেখলে বুঝবে যে এই ভাই তানভীর ভাইয়ের ক্লাস কপি করে, হবে না, তাই না? তার মানে কাউকে অনুকরণ করা যাবে না। অনুকরণ করলে সেটা অনুকৃত হবে, মানে এটা অনুকরণ করার দোষ হবে। এরপর বলছে অমুক ইংরেজি বা সংস্কৃত বাংলা লেখক এইরূপ লিখিয়েছেন, আমিও এইরূপ লিখিব। এই কথা কদাপি। কদাপি মানে হচ্ছে কখনো। কদাপি মানে কি? কখনো। শব্দার্থগুলো বলে দিচ্ছি। কখনো স্থান দিও না, অর্থাৎ আমি ওই লেখকের মতোই লিখবো, এটাকে কখনো মনের মধ্যে স্থান দেওয়া যাবে না। আমি আমার মতো লিখবো। লেখাটা হচ্ছে নিজের মন থেকে আসার বিষয়। আমার মন থেকে যেটা আসবে আমি ওইটাই লিখবো। আমি অমুক লেখকের মতো লিখবো, তার মতো করে লিখবো, এই কাজ করা যাবে না। ওকে, আচ্ছা, তো এইবার আসো আমরা একটু দেখি সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার কোনটি বলতো? ঠিক আছে, সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার কোনটি? তাহলে বলতো সকল সরলতা। হ্যাঁ, সরলতা। ওকে, কই রে? হ্যাঁ, সকল অলংকারের শ্রেষ্ঠ। আচ্ছা দুঃখিত, আমি মনে হয় ভুল বলছি। আমি 11টা না 12টা বলছি। এটা হচ্ছে তোমার হচ্ছে 12টা না 13টা হবে। 13টা আর কি। দুঃখিত, আমি মনে হয় প্রথমে ভুল বলছি, খুবই দুঃখিত, একটু কারেকশন করে নিও। 13টা হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আসো 12 নম্বর পয়েন্টে যায়। যে কথা প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। অর্থাৎ লিখে দিলাম, নিজের মনে যা চাইলো ওইটা। মানে আমি যখন কোনো একটা জিনিস লিখবো তখন ওই লেখাটা আমার কাছে প্রুফ থাকতে হবে। আন্দাজে কথা বললে, যেমন অনেক সময় আমরা অনেক কথা বলি যে কথার কোনো ভিত্তি নাই, যে কথার কোনো প্রমাণ নাই। তোমার একজন বললো তানভীর ভাই বিয়ে করে ফেলছে, আমি যে বিয়ে করছি এটা তো তোমার কাছে প্রমাণ থাকতে হবে। আমি বিয়ে করছি, তোমার কাছে এটা শক্ত। আমার আশেপাশের মানুষজন, আমার পরিবারের মানুষ, আমার খুবই কাছের মানুষ, সে যদি বলে হ্যাঁ আসলে বিয়ে করছে, তাহলে সত্য। আমি যে বিয়ে করছি, আমার কাবিন নামার ছবি যদি তোমার কাছে থাকে, আমার বউয়ের লগের ছবি যদি তোমার কাছে থাকে, তার মানে কি আমি আসলে বিয়ে করছি। তুমিও আরেকজনের থেকে শুনে বললে যে তানভীর ভাই বিয়ে করে ফেলছে বিয়েতে। তুমি একজনের বলছো যে তানভীর ভাই বিয়ে করছে, সে আবার আরেকটু বাড়াই বলবে তো ওনার বাচ্চাও একটা আছে। তাহলে এই কথার কি কোনো প্রমাণ আছে? এটা কি তুমি লিখতে পারবা, বলতে পারবা? না। তো লেখার ক্ষেত্রে একই জিনিস, যেটা তুমি প্রমাণ দিতে পারবা না সেটা তুমি লিখবা না। প্রমাণগুলো প্রযুক্ত করা সকল সময়ে প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা চাই। অর্থাৎ তুমি একটা জিনিস লিখলা, লিখে ফেললেই যে তোমাকে ওই কথাটা প্রমাণ করতে হবে এটা হয়তো নাও হতে পারে। তোমার কাছে কেউ প্রমাণ চাইবে এরকম না, প্রমাণ দাও, এটা কেউ বলবে না, প্রমাণ হাতে থাকা ভালো। ওকে, এরপর বলছে বাংলা সাহিত্য, বাংলার ভরসা, এই নিয়মগুলো বাংলা, এটাকে এই 13 নম্বর পয়েন্টকে 12 নম্বর পয়েন্টের ভিতরে অন্তর্ভুক্ত করা যায়। বাংলার ভরসা, এই নিয়মগুলো বাংলা লেখক দিগণ প্রতি রক্ষিত হইলে বাংলা সাহিত্য উন্নতির বেগে বেগে হইতে থাকবে। অর্থাৎ উন্নতি ধারা অব্যাহত থাকবে। যদি এই উপরের 12টা পয়েন্ট যদি লেখকরা যদি ফলো করে, অনুসরণ করে, তবে লেখকদের বাংলা সাহিত্যের উন্নতি আরো ভালোভাবে, আরো ব্যাপকভাবে হবে। ঠিক আছে, ওকে, বুঝাইতে পারছি তোমাদেরকে? আচ্ছা, এবার আসে একজন লেখকের যে গুণগুলো থাকা প্রয়োজন। ওকে, তোমরা কি প্রবন্ধটা কি বুঝতে পারছো? এবার আমরা কিছু বহু নির্বাচনী কোশ্চেন সলভ করবো। তোমরা কি পুরো প্রবন্ধটাকে বুঝাইতে পারছি? কারো কোনো প্রবলেম আছে থাকলে বলো। বুঝাইতে পারছি? কোনো প্রবলেম আছে? বুঝাইতে পারছি? ওকে, ফাইন, তাহলে ক্লিয়ার আমাদের। এবার আসো আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন সলভ করি। একজন লেখকের যে গুণগুলো থাকা প্রয়োজন, টাকার জন্য লিখবেন এই গুণ থাকা প্রয়োজন, লেখা হঠাৎ ছাপাবেন না এই গুণ থাকা প্রয়োজন, সফল, কোন গুণ থাকা প্রয়োজন বলতো? তাহলে কোন গুণ থাকা প্রয়োজন? এখানে একটু প্রশ্নটা একটু মিস্টেক আছে। টাকার জন্য, হ্যাঁ সরি, না ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে। তাহলে দেখো সফল হওয়ার জন্য লিখবো না,
টাকার জন্য লিখবে না, এটা তার গুণ। হঠাৎ লেখা ছাপাবে না, এই কাজটাও লেখক বলেছেন। তাহলে 1 এবং 2, সো দেখো 1 এবং 2 কোনটাতে আছে? 1 এবং 2 আছে অপশন কতে। তাহলে ক হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা এরপর আসো আমরা দেখি। এরপর বলছে যে শ্রেষ্ঠ লেখক বলতে সাধারণত বোঝানো হয় যার লেখার উদ্দেশ্য জনকল্যাণ। জনকল্যাণ মানে জনগণের কল্যাণ করা। যার লেখা পাঠক সহজে বুঝতে পারে, যিনি তার ভাব সহজ সরল ভাষায় প্রকাশ করতে পারেন। তাহলে বলো তো এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে বলো? ওকে, আচ্ছা তাহলে দেখো এটার উত্তর হচ্ছে কি? এটার উত্তর হচ্ছে তিনোটাই হবে, তাই না? দেখো জনগণের কল্যাণ হতে হবে লেখার মধ্য দিয়ে, সহজে বুঝতে হবে এবং মনের ভাব সহজে প্রকাশ করতে হবে। এরপর বলছে প্রাবন্ধিকের মতে লেখার উদ্দেশ্য হওয়া কোনটি? প্রাবন্ধিকের মতে লেখার উদ্দেশ্য হওয়া উচিত কোনটা? সৌন্দর্য সৃষ্টি করা, দেশের মঙ্গল সাধন করা, মানব কল্যাণ করা। তাহলে এখানে কোনটা হবে বলতো? এখানেও আমাদের তিনটেই রাইট অ্যান্সার। কোন রচনা লিখে দু একবার ফেলে রাখতে হবে? বলো কোন রচনা? তাহলে বলো তো কোন রচনা লিখে দু একবার? উত্তর হচ্ছে কাব্যের কথা বলেছে, নাটকের কথা বলেছে, উপন্যাসের কথা বলেছে। 1, 2, 3। সাহিত্যের উদ্দেশ্য হলো সত্য ও সুন্দরের চর্চা, পাঠকের মনোরঞ্জন, মানব জাতির কল্যাণ সাধন। বলো তো কোনটা হবে? দেখো সাহিত্যের উদ্দেশ্য কি পাঠকের মনোরঞ্জন করা? না, মনোরঞ্জন করা এটা কখনোই বলে নাই। তার মানে 1 এবং 3, সো 1 এবং 3 আছে অপশন খতে, এটাই হচ্ছে রাইট আনসার। অলংকার শব্দটির অর্থ কি? ভূষণ, প্রসাধন, শোভা। উত্তর আসলে তিনটাই হয়। ভূষণ মানে হচ্ছে যেটা, ভূষণ মানে হচ্ছে অলংকার আর কি। প্রসাধন মানে হচ্ছে যেটা দিয়ে সাজে, অলংকার দিয়ে মানুষ সাজে না। শোভা মানে হচ্ছে যেটা মানুষ পরে, যেটা পড়লে শোভা পায়, মানুষ বলে না। তিনটাই রাইট আনসার। ওকে, সো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো একটু জানিয়ে দাও। এসএসসি 26 ব্যাচ, তোমরা এই জিনিসগুলো তোমাদের সিলেবাসে 25 ব্যাচ পর্যন্ত এগুলো আসলে ছিল না, বাট এগুলো কন্টেন্ট অনেক গোছাতে অনেক সময় লাগছে যেহেতু জিনিসগুলো নতুন। তো আমি চেষ্টা করছি যে অনেক ইনফরমেটিভ ভাবে তোমাদেরকে জিনিসগুলো প্রত্যেকটা, এই প্রবন্ধটা আমি চাইলে কিন্তু তোমাদেরকে মানে মার্চ করে 2-3টা টপিক একসাথে পড়া দিতে পারতাম, বাট আমি খুব সময় নিয়ে, যেহেতু তোমাদের হাতে সময় আছে, তা আমাকে একটু সময় দাও, আমার সাথে থাকো ইনশাল্লাহ। আমি যেহেতু দায়িত্ব নিছি ইনশাল্লাহ আমি খুব ভালোভাবে সেটা শেষ করবো। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবা। And তোমাদের কাছে একটা মানবিক আবেদন যে তোমাদের যদি আমাদের কোর্স করে তোমরা যদি উপকৃত হও অবশ্যই তোমরা বলবা, এটা তোমাদের কাছে আমার আবেদন। শিক্ষক হিসাবে, বড় ভাই হিসাবে, তোমাদের অনেক বন্ধু বান্ধবী অনেকেই আছে, অনেকে আবার জানতে চায় আমাদের কোর্সটা কেমন। সো সেই জায়গা থেকে তোমরা যদি অবশ্যই, আমি যদি তোমাদেরকে ভালোটা দিতে পারি এবং তোমরা যদি সন্তুষ্ট থাকো, আশা করি ইনশাল্লাহ তোমরা বলবা, ঠিক আছে? তো তাহলে সবাই ভালো থাকো, আজকের মতো বিদায় নিচ্ছি। হ্যাঁ, যে কোনো প্রবলেম থাকলে তোমরা ডিসকাশন গ্রুপে পোস্ট দিবা। ওকে, আল্লাহ হাফেজ।